আচ্ছা, আমার এখানে আমি যে কথাগুলো বলি, উপরের ফ্যানের আওয়াজ কি আসে? এর ভিতরে ঢোকার কথা না। না, আমি শুনি না। হুম হুম, ফ্যানের আওয়াজটা বন্ধ করে দেওয়া এই মাইক্রোফোন থেকে। ঠিক আছে। হ্যাঁ, তো সবাইকে শুভ সন্ধ্যা, আদাব এবং সালাম। তো আজকে আহ, আমরা এখানে মূলত সবাই একসাথে আমরা যে গ্রুপ ডিসকাশন করি বা আমরা যে নলেজ গুলো শেয়ার করি, একটাই মাত্র শুধু উদ্দেশ্য, সেটা হচ্ছে কি হ্যানিম্যানের আদর্শকে ধরে রাখা এবং সেই অনুযায়ী আমরা মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার মন মানসিকতা। তো এখন দেখুন, হোমিওপ্যাথি এখন এখনকার দিনে এটা আসলে সেবা যেন তেন, এটা এখন একটা বাণিজ্যের মতো, মানে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অজয় দা, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। এটা একটা মানে বাণিজ্যিক একটা মানে টার্ম হয়ে গেছে এই, বিশেষ করে হোমিওপ্যাথি বিষয়টিকে নিয়ে যে চর্চা করার যে মন মানসিকতা, সেটা কিরকম হতে পারে? সেটা হচ্ছে, দেখুন, আপনি যে চেম্বারে যাবেন, শুধু প্যাটেন্ট আর প্যাটেন্ট, প্যাটেন্টে ভরা, এবং সেই সাথে আহ, এটা আসলে বলতে গেলে নিজেদের থুতু নিজেদের গায়ে পড়ে। সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু অ্যাক্টিভিটিস আছে, অনেক ডাক্তারবাবুরা গোপনে গোপনে সেই কাজগুলো করছেন। এটা আমাদের কানে আসছে। সেটা হলো কি, এখন তো জ্বরের সিজন। এই 2-3 দিন আগের কথাই বলছি। পরিচিত একজন কথা বলতে বলতে এটা বলে ফেললো যে অনেক ডাক্তারবাবুরা, আমি জানি কারা কারা এই কাজগুলো করে। এই জ্বর কমানোর জন্য একটা সিরাপ আছে, ওটা ফিব্রিন, এটা আমরা জানি। ওর ভিতরে 6টা 7টা ইয়ে থাকে, কম্পোনেন্ট থাকে, বিভিন্ন মাদার টিংচার এটা দিয়ে করা। ঠিক আছে, দে, তুই দে। এবার এর পাশাপাশি যখন সেটাই কমছে না, তখন কি করছে, নাপা অথবা অ্যান্টিবায়োটিক গুঁড়ো করে পুড়িয়ে বানাচ্ছে। হোমিওপ্যাথিক ডাক্তারবাবুরা তো পুড়িয়ে দেয়, ঠিক সেই আদতে পুড়িয়াটা তৈরি করে রোগীকে দিয়ে বলছে, এটা একটু কুসুম গরম পানিতে মিশিয়ে খাবেন। কি চাও? বায়োকেমিক ওষুধ। কিন্তু দেখা যাচ্ছে কি, জ্বর ঠিকই যাচ্ছে, বলছে যে 6 ঘন্টা পর পর খাবেন। কয়দিন খাবেন? 6 দিন, এরকম 6টা পুড়িয়ে দিচ্ছে, 6টা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এবার রোগীর কমপ্লেন কি দেখেন, জ্বর সেরে যাচ্ছে, প্রচন্ড দুর্বলতা, মারাত্মক, অথবা দেখা যাচ্ছে কাশি শুরু হয়ে গেছে। তো যারা একটু সচেতন, যারা একটু বোঝে, শিক্ষিত মানুষ, ওরা বলছে হোমিওপ্যাথিতে জ্বর চলে গেলে তো কাশি হয় না, হোমিওপ্যাথিতে জ্বর চলে গেলে তো দুর্বলতা হয় না, দুর্বলতা লাগে না, তো এগুলো কেন হচ্ছে? এবার ডাক্তারবাবু যে কোনো একটা বিষয় বুঝিয়ে দিলেন যে জ্বর চলে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কাশি হয়ে থাকে, এটা কমন জিনিস। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, কাশির একটা সিরাপ, ওই ইয়ে জাস্টিসিয়া মাদার ধরাই দিচ্ছেন। কিন্তু দেখুন, এইভাবে কি আসলে চিকিৎসা চলবে? এই যে সহজ সরল যে সমস্ত রোগী, এদের সাথে এইভাবে প্রতারণা এক ধরনের বা ধোঁকাবাজি করা, এটা কি ঠিক? আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত আসলে হোমিওপ্যাথির মানে একেবারে একটা বিশুদ্ধ চর্চা, এবং সেই অনুযায়ী আমরা আমাদের শুধু নিজের কথা ভাবলে হবে না, এটাকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। আমি যদি খারাপ ডাক্তার হই, আমার এরকম যদি একটা বদনাম ছড়ায়, শুধু আমার তো ছড়াবে না, পুরো এই হোমিওপ্যাথির, পুরো হোমিওপ্যাথির বদনাম ছড়াবে। তা এটা আমরা শুনেছি, আমরা সেটাকে না হয় সেটা মানে ধামাচাপা দিয়ে রাখলাম, কিন্তু বাইরের কেউ যদি জানতে পারবে এইভাবে এই করে, তো মামলা করে দিবে যে আপনি হোমিওপ্যাথ ডাক্তার হয়ে আপনি কিভাবে এই মানে এই মানে অপরাধটা করলেন।
আপনার হোমিওপ্যাথির জায়গায় কিভাবে অ্যান্টিবায়োটিক আপনি এইভাবে দিচ্ছেন, না পা প্যারাসিটামল H+ এগুলো কিভাবে আপনি গুঁড়া করে পুড়িয়ে বানায় দিচ্ছেন, বুঝতে পারেন কি ভয়ঙ্কর। এগুলো শুধু আমরা এই গ্রুপের মধ্যে কথা বলছি, আমরা বাইরে বলার সুযোগ আমরা যেন কখনো না নেই। তো এই বিষয়ে আমাদের আসলে এখন একটু ঘুরে দাঁড়ানো উচিত আমি মনে করি। ব্যাড ব্যাড প্র্যাকটিস গুলো বন্ধ করে এখন যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা আসলে স্টাডি করি, আমরা নলেজ গুলো শেয়ার করে কোথায় আমাদের ঘাটতি আছে, কি কি শিখতে হবে হোমিওপ্যাথির কল্যাণে, হ্যানিম্যানের কথা বা চিন্তা মাথায় রেখে কিভাবে একেবারে একেবারে মানে বিশুদ্ধ হোমিওপ্যাথির চর্চা করা যায়, সেই মনোভাবটা আমাদের রাখতে হবে। তাহলে দেখবেন কথায় আছে যে ধর্মের বাতি টিপ টিপ করে জ্বলে কিন্তু স্থায়ী, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, যে কোনো সময় নিভে যায়। এই যে যারা দেখবেন এই চেম্বারে যে প্যাটেন্ট দিয়ে বা বায়োকেমিক দিয়ে বা এই মাদার টিংচার দিয়ে প্র্যাকটিস করে, এদের চেম্বারে কিন্তু প্রচুর রুগী, প্রচুর রুগী, কিন্তু দেখবেন একটা পর্যায়ে ওর ধস নেমে যাবে, 2 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, আলটিমেটলি ধরে রাখতে পারবে না। একেবারে অবধারিত লিখে দিলাম। কারণ জেনারেশন ওয়াইজ আপনি যদি একটা মানে সার্ভিস মানে করে সাস্টেইনেবল করতে চান, তাহলে কিন্তু আপনার একেবারে সঠিক পথে থেকে করতে হবে, ভুল পথে গিয়ে করার সুযোগ নেই। আপনি এটা চালাচ্ছেন ঠিক আছে, আপনি 20 বছর 50 বছর চালালেন, ওই একইভাবে যদি দেখা যাচ্ছে আপনি মারা গেলেন, আপনার ছেলে আসবে, সেও যদি ওইভাবে এভাবে জোড়াতালি দিয়ে প্যাটেন্ট ওষুধ দিয়ে এটা সেটা দিয়ে যদি চালায়, তাহলে কিন্তু যে কোনো সময় ব্রেকডাউন হতে পারে। আপনি কিছুদিন ভালো চালালেন, পরে কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে, অথবা দেখা যাচ্ছে আপনি বেশ কিছুদিন চালালেন, হঠাৎ করে চেম্বার ডাউন হয়ে গেছে। এরকম কিন্তু একেবারে নজির আমার চোখের সামনে দুটো ঘটে গেছে। এই জন্য বললাম যে আপনি না জানেন শিখে ফেলেন, শিখে নিন, কিন্তু আপনি আন্দাজে বা রং প্রেসক্রিপশন করে বা রং ওয়েতে আপনি কাউকে ঔষধ দিয়ে আপনি বদনাম করবেন না। হোমিওপ্যাথিতে বেশিরভাগ দেখবেন এই যে বাংলাদেশে প্রায় কত 25-28 হাজার মতো হচ্ছে রেজিস্টার্ড ডাক্তার আছেন, তার মধ্যে আপনি দেখেন প্যাটেন্ট ব্যবহার করে মিনিমাম 28 হাজারের মধ্যে 26 হাজার আর 2 হাজার করে না। কারণ কি? কারণ এরা জানে যে কোন মেডিসিনটাতে আমার একবারেই কাজ হয়ে যাবে, আর যে জানবে না এইটা নাকি ওইটা, ওইটা নাকি ওইটা, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। ঠিক আছে, দেখুন আমি ওপেনলি বলি, একদম খোলামেলা বলি, আমি আগে পিছে তাকাবো না। আমিও কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই যে একটা জ্বরের রোগী দুটো মেডিসিন আসছে, কি করি কি করি, ওই রোগী তো পরের বার হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু সিক্রেট টিপস ভালো করে শুনুন, রোগীর দুটো মেডিসিন আসছে, ধরুন ওপিয়াম আসছে অথবা বেলেডোনা আসছে বা যে কোনো দুটো মেডিসিন আসছে, আমার কাছে যেটা মনে হবে যে এই ওষুধটা অগ্রভাগে, এই ওষুধটা আমার আগে দিতেই হবে, সঙ্গে সঙ্গে 1 ডোজ খাওয়া দিব আর বলবো বাড়ি গিয়ে আবার 15 মিনিট পর পর 2টা ডোজ খাওয়াবেন। বলে দিই যদি জ্বর যদি কমে যায় 3 ডোজ লাগবে না, 2 ডোজ খেয়ে বাকিটা রেখে দিবেন আর দিবেনই না, ব্যাস হয়ে গেল। যদি এই মেডিসিনটা অ্যাক্ট করে, যদি কাজ করে, এটাতেই জ্বর চলে যাবে। আর যদি বাই চান্স 24 ঘন্টা পার করার পরেও যদি ওষুধের কাজ না হয়, আরেকটা এক্সট্রা ওষুধ দিয়ে দিই, দেখা গেল বেলোডনের সাথে আরেকটা ওষুধ পাশাপাশি যাচ্ছে, সেটা হতে পারে ব্রায়োনিয়া বা রাষ্ট্রক যেটাই হোক, ওইটা আলাদা একটা শিশিতে দিয়ে ওটাকে ক্রস দিয়ে দিই। আমি বলবো এই ওষুধটা আপনি অনুমতি ছাড়া খুলবেন না, আগে ওই ওষুধটা খাবেন, খাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে যদি কাজ না হয় আমাকে ফোন দিবেন, ফোন দেওয়ার পরে আমি যদি বলি এই ওষুধটা খাবেন এইভাবে, তখন খাবেন। আর আরেকটা যে প্লাসিবো আছে বড় শিশি, ওই শিশিতে যে প্লাসিবো ওটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, দিনে 3 বেলা 4 বেলা এরকম চলতে থাকবে। মেইন ওষুধ কিন্তু প্রথম ওকে খাওয়াই দিলাম 1 ডোজ আর দুটো বাড়ি গিয়ে খাবে। এইটা যদি 24 ঘন্টার মধ্যে কাজ না হয়, তাহলে ওই যে যেটা ক্রস দিয়ে দিছি এক্সট্রা লিখে, বলবো এবার ওই ওষুধটা বের করবেন, ওই ওষুধটা 10টা জাকি দিয়ে 15 মিনিট পর পর 3 বার খান। আমি এটুকু কনফিডেন্ট প্রথমটা কাজ না হলে দ্বিতীয়টা করবেই করবে, তৃতীয় ওষুধ আর আমি কখনো দিব না, প্রথমটা না হলে দ্বিতীয়টা।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, আমার ক্ষেত্রে আমি বলি 90% ক্ষেত্রে প্রথমটাতে কেস উঠে গেছে। আজকে দুইজন ফোন করছিল যে প্রথমটাতে তো ভালো লাগতেছে, তাহলে কি সেকেন্ডটা কি খুলবো? না 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 না, সেকেন্ডটা খোলা যাবে না, সেকেন্ডটা খোলাই যাবে না, ওইটা খাইলে যেটুকু এগোচ্ছে কেস পুরো কেসিয়ে যাবে, মানে এটাতেই তার কিওর হচ্ছে। এই টিপস গুলো আপনারা শিখে নেবেন, যে আপনার যখন কনফিউশন থাকে দুটোর মধ্যে, তখন আপনি দুটোই দিবেন, কিন্তু যেটা বেশি আপনার কাছে অ্যাকিউরেট মনে হবে সেটাকে আগে চালাবেন, এবং আপনি একটা ডোজ খাওয়াই দিয়ে বাকি দুইটা ডোজ বুঝাই দিবেন যে বাড়ি গিয়ে এভাবে খান। আর একটা আপনি ক্রস দিয়ে দিবেন শিশির মুখে, একটা ক্রস দিয়ে দিবেন 1 ড্রাম বা 2 ড্রাম শিশির মুখে ক্রস দিয়ে দিবেন, বলবেন প্যাকেটে প্যাক করে দিয়ে গায়ে লিখে দিবেন, প্যাকেটের গায়ে লিখে দিবেন অনুমতি ছাড়া খোলা নিষেধ। ব্যাস, বাড়ি গিয়ে অনুমতি নিবে আপনার, তারপর আপনি বলবেন যে তাহলে কি এটা খাবো? আপনি যদি মনে করেন যে না খাওয়ার মতো, আগে যে ওষুধটা দিয়েছি কোনো কাজই করে নাই, মেন্টাল স্টেট একই রকম আছে, তখন বলবেন ঠিক আছে এটা এভাবে খান। দেখবেন এটাও কিন্তু বিশুদ্ধ হোমিওপ্যাথির চর্চা হলো। তার মানে কি একসাথে আমি দুটো তো আর মিশিয়ে দিইনি, একটা আগে খাচ্ছে একটা পরে খাচ্ছে। এবার যদি এই এক্সট্রা ওষুধটা আপনি যদি না দিতেন, সে কি করতো? আবার আসতে হবে এখানে। যদি একটু দূরে হয় তখন আপনি কি করবেন? সে তো আসবে না, চট করে অ্যালোপ্যাথি ওষুধ দোকান থেকে একটা ওষুধ কিনে খাবে। তাহলে কি হলো? আপনি কিন্তু এখানে কি হয়ে গেল, আপনার একটা বদনাম হয়ে গেল যে হোমিওপ্যাথিতে কাজ করে না, আজ যাবো না ওনার কাছে। কিন্তু ওই ওষুধটার জন্য হাতে ধরে দিবেন যে আপনি এই ওষুধটাও রাখেন, যদি এইটার হুম এটা খাওয়ার পরে কি রেজাল্ট হয় আগে আপনি জানাবেন, তারপরে যদি আমি বলি এটা খান, ব্যাস খাবেন, না হলে খাবেন না, হয়ে গেল। একটা ক্যান্সারের রোগী দেখেছিলাম পরশুদিন, তো বলে ক্যান্সারের রোগীটা খুবই মানে কি বলবো ডিভাস্টেটিং অবস্থা, ভাত খাচ্ছে নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো ইন্ডিয়ার টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল থেকে মানে ফেরত আসছে, তো আমার কাছে আসছে, ইজি বাইকে করে নিয়ে আসছে, অটো ইজি বাইকে নিয়ে এসে আমার ক্লিনিকে ঢুকাতে পারলো না, ওই ইজি বাইকের ভিতরেই রাস্তার গিয়ে আমি দেখে আসলাম। তো এই রকমের রুগী আমি একা একা হ্যান্ডেল করতে একটু ভয় পাচ্ছিলাম। তো আমাদের এক বড় ভাই, ওকে এসে কল করলাম ভিডিও কলে, তো দেখলেন, দেখার পরে আমার কাছে একটা মেডিসিন আসলো, ওর কাছেও একটা আসলো, দুটো দুই রকম হয়ে গেল কাছাকাছি। তো কি করলাম, দুটো ওষুধই দিয়ে দিলাম, কারণ তারা যেহেতু দুধ থেকে এসেছে, দুটো ওষুধ দিয়ে যেটা বেশি প্রায়োরিটি সেই ওষুধটাকে আগে দিলাম, বলা এইটা 15 মিনিট পর পর 3 বার, আমি খাওয়াই দিলাম 2 বার, আর একবার বাড়ি গিয়ে খাবে। যদি এতে আরাম লাগে তাহলে 2 নাম্বার যে শিশি প্লাসিবো বললাম এটা কন্টিনিউ চলবে। আর যদি এর ভিতরে আরাম না পায়, এই রাতের মধ্যে যদি ঘুম না আসে, তাহলে ওই যে যে এক্সট্রা ক্রস দিয়ে দিছি এটা ধরবে। তা ওই দ্বিতীয়টা ধরা লাগেনি, রোগী রাত্রে ঘুমাইছে ভালো। ব্যাস এটুক শুধু শুনেছি আর শুনিনি। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনাদের হিসাব নিকাশ করে কেস ম্যানেজমেন্ট বুঝতে হবে, পেশেন্ট ম্যানেজমেন্ট কিন্তু বুঝতে হবে। আপনি পেশেন্ট কিভাবে চেম্বারে ধরে রাখবেন এই টেকনিক কিন্তু জানতে হবে। আপনি যদি সন্দেহ হয় যে ওষুধটা কাজ হতেও পারে নাও হতে পারে, এর থেকে আরেকটাও কাছাকাছি আসছে, তখন আপনি দুটো মেডিসিন দিয়ে দিবেন, আর বেশি দিবেন না, দুটোর বেশি দিবেনই না। আর প্লাসিবো থাকবে, দুটো আসল ওষুধ আর একটা প্লাসিবো। তো যাই হোক, আজকে আমরা আহ, নতুন একটা মেডিসিনে যাচ্ছি। তো মেডিসিনে যাওয়ার আগে আজকে আমি ফেসবুকে এবং ইউটিউবে একটা কেস দিয়েছি, এটা কি কেউ দেখেছেন? কে কে দেখেছেন একটু বলেন তো এখানে, কেউ কি দেখেছেন আজকে? পলাশ দা, আক্তার ভাই? না স্যার, দেখি নাই। আক্তার ভাই দেখছেন? স্যার আমি আমি দেখিনি স্যার, মানে আমার হয়তো 4 দিন থেকে নেটের ছিল তো ও সমস্যা, তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওই জন্য আমার আর দেখা ইয়ে হয়নি, 4 দিন থেকে নেটের সমস্যা আমার। তোফায়েল ভাই, নির্মল দা? না স্যার, সময় পাইনি। আচ্ছা, আর আব্দুল ভাই? না স্যার, দেখতে পারি নাই, দেখবো একটু পরে। আব্দুল ভাই না, দেখছেন? দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যখন দেখেন নাই তাহলে তো এটা একটু এখন একটু বলতেই হবে। এই কেসটা হচ্ছে একটা মেয়ের 17 বছর বয়স, 3 মাস ধরে তার পিরিয়ড বন্ধ, এরকম কেস কিন্তু চেম্বারে আপনি পাবেনই পাবেন। তো এবার
মেয়েটা কার সাথে আসছে? তার মায়ের সাথে। এবার মায়ের সাথে আসলে প্রথমে মা এসেই কিন্তু তার কথাগুলো বলছে, কমপ্লেন গুলো বলছে যে আমার মেয়ের এই সমস্যা। কি সমস্যা? যে ওর পিরিয়ড হচ্ছে না এই 3 মাস ধরে, 3 মাস ধরে ওর পিরিয়ড হচ্ছে না, বন্ধ আছে। এবার আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি একটু ওর সাথে একটু কথা বলি, আমি মেয়েটার সাথে একটু কথা বলি। এবার মা আমাকে বাধা দিয়ে বলছে না না না, ওর কাছে শুনতে হবে না, ও কিছু বোঝে, ও ঠিক মতো গুছিয়ে বলতে পারবে না, আমি বলি, আপনি শোনেন। আমি বললাম মহা মুসিবত, যার সমস্যা সে, মেয়েটার বয়স 16-17 বছর, ও কিছু পারবে না বলতে? না না, ও পারবে না, আপনি আমার কথা শুনুন। আমি আর কোনো কথা বললাম না, মা শুধু বকেই যাচ্ছে, বকো। বলছে এই সমস্যা, এতদিন হচ্ছে, আগে ঠিক মতো হতো, ইদানিং হচ্ছে না, 3 মাসে আল্ট্রাসাউন্ড করলাম, হ্যাঁ গাইনি ডাক্তার দেখালাম, তো তারা ওষুধ টষুধ দিয়ে বলল যে হবে, হয়ে যাবে। তো ওষুধ খাওয়ার পরে কয়েকদিন একটু হয়েছিল, আবার বন্ধ, সেই অবস্থায় আরো 2 মাস এরকম পড়ে আছে বন্ধ অবস্থায়। তো অনেকে বলল যে হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে, আপনি বরং হোমিওপ্যাথি দেখান, যেহেতু রিপোর্টে তেমন কোনো সমস্যা নেই, তাহলে আপনি ওখানে যান। আমি এবার মেয়েকে বললাম যে, ওর মাকে আমি বললাম শোনেন, আপনার কথা তো শুনেছি, তারপরে আমি ওর সাথে একটু কথা বলবো, আপনি প্লিজ কোনো কথা বলবেন না। দেখলাম একটু রাগ হলো। রাগ হোক, আপনি আপনার কেস টেকিং এর স্বার্থে আপনি অবশ্যই এই কাজটা করবেন। আপনি পেশেন্টের সাথে অবশ্যই কথা বলবেন, প্রয়োজনে ওর যে অ্যাটেন্ডেন্ট ওদেরকে বাইরে বের করে দিবেন, টেকনিক্যালি বের করে দিবেন। এইভাবে বলবেন যে দেখুন, রোগটা যার, তার ভিতরের একটা মেন্টাল ফিলিং থাকে, কিছু কথা থাকে, সেই কথাগুলো আমাদের জানলে আমাদের ওষুধ দিতে সুবিধা হয়, তাহলে একবারে ওষুধ দিলে ভালো হয়ে যায়। আর যদি তার সাথে কথা না বলে দেওয়া হয়, তাহলে কিন্তু একবারের জায়গায় 2 বার 3 বারও লেগে যায়। এই কথা বললে কিন্তু গার্ডিয়ানরা কিন্তু রাজি হয়। তা বলি যে যান একটু বাইরে থেকে আসেন, 5 মিনিট, হুম একটা চা খেয়ে আসেন, বা ওই পাশের দোকান আছে, আপনি চা খেয়ে আসেন, বিল দিতে হবে না, আমার কথা বললেই হবে। অনেকে আছে এই কথা শুনি, অনেকেই বলে ঠিক আছে তাহলে আমি আসছি। বাবা মা একসাথে, কেউ ওয়েটিং রুমে গিয়ে বসলো, বা কেউ একজন চা খেতে গেল, মেয়েটার সাথে কথা বললাম। ওরা যাওয়ার সাথে সাথে দেখবেন মেয়ের মুখে কিরকম একটা হাসির ঝলক, মানে এখন ডাক্তারকে বলতে পারলে মনে হয় সে আরো খুশি হয়। এরকম কিছু কিছু ক্ষেত্র দেখতে পাবেন, যে যে সমস্ত ছেলে বা মেয়েরা পরিবারে ডোমিনেটেড হয় মায়ের বা বাবার দ্বারা, তারা কিন্তু ডাক্তারের সাথে কথা বলার সুযোগ পায় না, মা বাবা ওদেরকে চান্সই দেয় না। তো এই ক্ষেত্রে দেখবেন ওই মেয়েটা মনে হয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, যে ডাক্তারের সাথে এবার আমি একটু সব খুলে আমার সমস্যার কথা বলতে পারবো। এই যে এক ধরনের কেস, এই মেয়েটার ক্ষেত্রে কি হয়েছিল দেখেন, এই মেয়েটার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হয়নি। আমি ওই ওর মাকে বের করিনি, আমি জিজ্ঞেস করলাম যে মা তোমার সমস্যাটা তুমি একটু বলো তো। ও কি বলছে জানেন? আমার তো কোনো সমস্যা নেই। আমি বললাম তোমার সমস্যা নেই কেন, এটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না? না, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তো অসুবিধা হচ্ছে না, তাহলে ডাক্তার দেখানোর দরকার কি, ডাক্তারের কাছে আসতো কেন? এবার মেয়েটা বলছে আমি কি নিজে আসছি, ও তো মা আমাকে নিয়ে আসছে বলে আসছি। আমি বললাম তোমার 3 মাস ধরে এরকম সমস্যা আছে, পিরিয়ড বন্ধ আছে, তাতে তোমার কোনো অসুবিধা আছে? না 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 না, আমার তো কোনো সমস্যাই হচ্ছে না। ও মা শুধু বারবার বলে এই তোর এই হচ্ছে সেই হচ্ছে। আমার কোনো সমস্যা নেই, আমার সব ঠিকঠাক মতো হচ্ছে, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, পড়তে যাচ্ছি, সবকিছু ঠিকঠাক আছে। আমার যত সমস্যা, আমার না, আর সবই আমার মায়ের। সে প্রত্যেক দিন বা 2 দিন অন্তর অন্তর এটা বলে তোর এটা হয়েছে, ওটা হয়েছে, পিরিয়ড কি হয়েছে না, মানে আমার মাথা ব্যথা থেকে ওনার মাথা ব্যথা বেশি। ওই জন্য উনি আমাকে জোর করে ধরে নিয়ে আসছে, উনি না বললে কি আমি আসতাম? উনি না বললে আসতাম? জীবনেও আসতাম না। দিস ইজ দ্য কেস। দেখুন, যার রোগ, বলে না, যার বিয়ে তার ঘুম নেই, যার বিয়ে তার হুঁশ নেই, অথচ পাড়া পাড়া প্রতিবেশীর ঘুম হারাম। মেয়েটার অবস্থা ঠিক সেটাই।
রোগ তার, তার মাথা ব্যথা নেই, মাথা ব্যথা সব ওর মায়ের। তো এই ধরনের কেস যখন আপনি পাবেন, বহুত পাবেন, বহুত, সেক্ষেত্রে আপনি কিভাবে এই কেসটাকে আপনি দাঁড় করাবেন বা কেসটাকে কিভাবে ডিকোড করে ভিতরে ঢুকবেন, আসুন দেখে নিই। তো দেখুন, এখানে আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই মেয়েটার সমস্যা বড় ধরনের একটা সমস্যা, বড় ধরনের সমস্যা। 3 মাস পিরিয়ড বন্ধ আছে। এই বয়সে যদি এরকম হয়, তাহলে মাতৃত্বের যে হেলদি কন্ডিশন তার প্রতি কিন্তু এক এক ধরনের মানে অ্যাসাল্ট বলে বা হুমকি বলে। কিন্তু এটা নিয়ে তার কোনো হেলদোল নাই। সে কলেজে পড়ে, বাট সে এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করছে। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সে এটা বলিনি আমি, সায়েন্সের স্টুডেন্ট, সে অবশ্যই বায়োলজি, ফিজিওলজি এগুলো সবই কম বেশি জানে। তাতেও তার কোনো হেলদোল নেই, কোনো চিন্তা নেই, চিন্তা সব ওর মায়ের, যে মেয়েটাকে বিয়ে দিতে হবে কয়েক বছর পরে, এরকম সমস্যা থাকলে পরে তো সমস্যা আমারই হবে, আমাদেরই সমস্যা হবে। মায়ের যত চিন্তা, মেয়ের কোনো চিন্তা নেই। তো দেখুন, এই মেয়েটা সবকিছু ঠিকঠাক মতো চলছে, কিন্তু আসল জায়গাতে সে অ্যাটেনশন দিচ্ছে না। তাহলে এখানে একটা আমরা রুব্রিক প্রথমেই ধরেছিলাম, সেটা হচ্ছে মাইন্ড ব্লিসফুল। লিখে দিচ্ছি, মাইন্ড ব্লিসফুল। ব্লিসফুল অর্থ কি? ব্লিসফুল অর্থ হচ্ছে যে একেবারে সে সব থেকে সুখী মানুষ। ব্লিসফুল মানে তার কোনো চিন্তা নেই, টেনশন নেই, দুঃখ নেই, কষ্ট নেই, তার কোনো এংজাইটি নেই। এটাকে বলা হয় ব্লিসফুল, মানে কি সব থেকে সুখী মানুষ পৃথিবীর। মাইন্ড ব্লিসফুল। মাইন্ড ব্লিসফুল। ব্লিসফুল অর্থ কি? ফুল স্যাটিসফ্যাকশন এটাকে বলে। তাহলে এইটা নিয়ে সে কোনো চিন্তা নেই। সে তার জীবনযাপন, তার লিভিং যে কন্ডিশন, লাইফস্টাইল, অর্থাৎ খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুমানো সব ঠিকঠাক মতো চলছে। রোগের দিকে কোনো তার ধ্যান নেই। এটাকে বলে ব্লিসফুল, মাইন্ড ব্লিসফুল। আচ্ছা, এরপরে কি আরেকটা রুব্রিক কি হতে পারে? যে সে তার এই সমস্যার জন্য কখনো মা বাবার কাছে কমপ্লেন করে না, যে আমার এরকম একটা কমপ্লেন আছে বা আমার এরকম একটা সমস্যা আছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। তাহলে এখানে আরেকটা রুব্রিক কি নেব? মাইন্ড 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 ইনডিফারেন্স, ইনডিফারেন্স কমপ্লেন, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, এটা কখন হয়? এটা হচ্ছে যখন একজনের অসুবিধা থাকে, তখন সাধারণত একেবারে ন্যাচারাল যেটা, মনে করেন আমার শরীরে কোনো সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, তাহলে আমি কি করব? আমি হয় নিজে ডাক্তারের কাছে যাব, যদি আমার বোঝার বয়স হয়, না হলে আমি যদি একা যেতে না পারি, তাহলে মার সাথে, বাবার সাথে বা বড় বোনের সাথে আমি এটা শেয়ার করব, যে আমার তো এরকম সমস্যা, আমাকে ডাক্তারকে দেখানোর ব্যবস্থা করো। এটা এই মেয়েটা তাও কিছু বলছে না, এত বড় একটা রোগ নিজে পুষে রাখছে, কিন্তু কাউকে কিছু জানাচ্ছে না, বলতেছে না। এই জন্য আমাদের এই রুব্রিকটা নিতে হবে, মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে ল্যাক অফ অ্যাটেনশন। আমরা আসছি, একটু পরে আসছি। ইনডিফারেন্স মানে নো ইন্টারেস্ট আর কি, যেটাকে বলে নট ইন্টারেস্ট, অথবা ল্যাক অফ অ্যাটেনশন বলে। মানে যেখানে অ্যাটেনশন দেওয়ার কথা সেখানে সেই অ্যাটেনশনটা দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না ইচ্ছা করে, ঠিক আছে? ইনডিফারেন্স বলে। আর কমপ্লেন মানে কি? কমপ্লেন মানে কি, যে কোনো একটা বিষয় নিয়ে আমি অভিযোগ করব, যে আমার এই অসুবিধা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, আমাকে ডাক্তার কাছে নাও।
সেই কমপ্লেইনগুলো ফ্যামিলির কাউকে বলছে না। এর জন্য এই রুব্রিকটা হচ্ছে মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেইন ডাজ নট, ব্যাস হয়ে গেল। আগের রুব্রিকটা কি ধরেছি? মাইন্ড ব্লিসফুল। আর একটা দেখেন, ডেলুশন ওয়েল সেজ ওয়েল, মাইন্ড delusion wells as well, when sick, এই যে দিয়েছে মাইন্ড ডেলুশন ওয়েল সেজ ওয়েল when sick very, মানে যখন সে অসুস্থ থাকে তারপরেও সে বলে যে না না আমি ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে এই ধরনের কিন্তু রোগীরা বলে এইটুক রোগ, ও কোনো সমস্যা না আমি ঠিক আছে, তোমাদের এত চিন্তা করতে হবে না। তার মানে সে রোগটাকে নিয়ে কোনো তার অত মাথা ব্যথা নেই, সে মনে করছে এইটুকে আমার কিছু হবে না, এ এমনি ঠিক হয়ে যাবে। এই জন্য রোগের মধ্যে সে কাউকে কোনো কিছু জানায় না, কোনো অভিযোগও করে না, ডাক্তারের কাছে নিজে যাওয়ারও কোনো চিন্তা করে না। তখন এই রুব্রিকটা ধরবে, ডিলুশন ওয়েল সেজ ওয়েল হোয়েন সিক ভেরি। এই তিনটে রুব্রিক যদি আমরা একসাথে নিই, কি হলো? প্রথম বলছি যে ব্লিসফুল ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, ডেলুশন ওয়েল সেজ ওয়েল হোয়েন সিক ভেরি। আর একটা নিতে পারেন, সেটা হচ্ছে মাইন্ড কন্টেন্ট কোয়াইটেন্ট, এটাও লিখে দিই, মাইন্ড কন্টেন্ট কোয়াইট কোয়াইটেন্ট, মাইন্ড কন্টেন্ট কোয়াইটেন্ট। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্টি থাকা, পরিতুষ্টি থাকা, মানে টোটালি স্যাটিসফাইড, এটাকে বলে কন্টেন্ট। হ্যাঁ আমি ঠিক ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি হ্যাঁ ভালো আছি ঠিক আছে, মানে টোটালি স্যাটিসফাইড, কোনো অভিযোগ নেই। তোমার কিছু হয়েছে? না 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 আমার কোনো সমস্যা নেই। গায়ে দেখা যাচ্ছে 102 ডিগ্রি জ্বর, কোনো সমস্যা হচ্ছে? না না কোনো সমস্যা নেই ঠিক আছে, মুচকি হাসি দিয়ে বলবে, মুখে হাসি, কোনো সমস্যা নেই। তাহলে এই যে যে চারটে রুব্রিক বললাম, এটা যদি একসাথে যদি আমরা নেই রেপার্টরিতে, মেডিসিন আসবে কি? মেডিসিন আসবে, কে বলতে পারেন এই চারটে মিলে মেডিসিন কি আসে বলুন? ব্লিসফুল ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, ডেলুশন ওয়েল সেজ ওয়েল হোয়েন সিক ভেরি, মাইন্ড কন্টেন্ট কোয়াইটেন্ট। এই চারটে নিলে আমাদের মেডিসিন কি আছে কে বলতে পারবেন? বেলাডোনা, না না পালসেটিলা, না না না, এটা রেপার্টরি করা শিখতে হবে আপনাদের। আমরা তো এটা তো ধরলাম, এখন আসলে রেজাল্ট দেখাবে মেশিনে, কিন্তু দেখিন আমরা আমরা এইটা নিয়ে যারা দিনরাত ঘাটাঘাটি করি, আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু ওই চারটে দিলে তিনটে দিলেই বুঝতে পারবো যে কোন মেডিসিন চলে আসছে, ওই মেশিন পর্যন্ত তাকানোর দরকার হয় না, এরকম মুখস্থ হয়ে গেছে আমাদের। নির্মলদা বলতে না না, পারবেন? এটা তো স্যার মাইন্ড রুব্রিক ছাড়াও তো মেয়ে তো আসতেই চায় না, মা নিয়ে আসছে, এটা তো বেলাডোনা মেন লক্ষণ না? কিন্তু তারপরেও বেলেডোনা বেলেডোনা কি প্রথমে কন্টেন্ট কোয়ালিটেন্ট থাকে না, বেলেডোনা নিজে নিজে কিন্তু চেষ্টা করবে। বেলেডোনা ওই একটা দুটো প্যারাসিটামল না খাবে, তারপরে যখন কাজ না হবে, যখন বেড়ে যাবে তখন চলে আসবে, বুঝতে পেরেছেন? বেলেডোনা ঝাড়ফুঁক করবে, এটা সেটা করে চালাবে, কিন্তু টুকটাক চালাবে, একদম বসে থাকবে না, তারপরে যখন বেশি হয় তখন চলে আসে। আর এখানে না না, আর্নিকা হ্যাঁ তো কাছাকাছি গেছে, প্রায় গেছে 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 প্রায় গেছে। তো দেখুন কোন মেডিসিনে এরকম দুটো দিক থাকে, একটা হচ্ছে গোড়া আর একটা হচ্ছে মাথা। অজয় দা আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন।
স্যার এখানে প্রিডেমেন্ট স্টেটটা স্যার ধরা হয়নি কেন? রোগী তো দিয়েছে প্রিডেমেন্ট স্টেট, রোগী তো কোনটা বললো কোনটা আমি বল? তো হ্যাঁ রোগী তো বলেছে যে আমি তো আসতে চাইনি, আমাকে তো জোর করে এনেছে, এটা তো তার প্রিডেমেন্ট স্টেট। এই হ্যাঁ, ওটা রোগীটা তো বাদ ধরেছি দিতে আমরা। হবে স্যার? না না, কোনটা? ওটা তো ধরেছি আমরা। সেটা হচ্ছে মাইন্ড ব্লিসফুল, ডেলিউশন ওয়েল সেজ ওয়েল হোয়েন সিক ভেরি, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। মা তারপর ওকে ধরে নিয়ে এসেছে, ওর তো আসার ইচ্ছা ছিল না, কারণ সে তো না তা কন্টেন্ট ঠিক আছে। আছে, ও তো আসার কথা, ও তো কন্টেন্ট ছিল, হাসি খুশি ছিল, ঠিক আছে। হ্যাঁ, ও কিন্তু তো এখনো কিন্তু আসবে তাকে না। তো বাধ্য করেছে, তাকে তো বাধ্য করেছে, তাই সে আইছে না। তাহলে হ্যাঁ, ওই ইল্ডিং তো ডিসপোজিশন এখানে একটা রুব্রিক আসবে না? ইয়েল্ডিং ডিসপোজিশন, এটা যদি আপনি নেন ইয়েল্ডিং ডিসপোজিশন, দাঁড়ান দেখি, আমি একটু দেখে নিই। ইয়েল্ডিং হলে কিন্তু শেষে কিন্তু মেনে নেয়, ও কিন্তু মেনেও নেয়নি, এখনো নেয়নি, মেনে দেখছেন, এখনো বলছে আমি কি আসছে নাকি, আমি তো মেনে নেই, আসিনি তো। সেটা ঠিক ইয়েল্ডিং এ আছে, সে তো স্যার সে চাপাচাপি ঠিক করে। আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বাধ্য করে ইয়েল্ডিং এ এসেছে, সে তো আসতে চায়নি, তাকে তো না জোর না, করে আনা হয়েছে। হয়তো যখন যখন ইয়েল্ড করবে প্রথম দিকে একটু না বলবে, পরে কিন্তু সে স্বীকার করে নিবে, না ঠিক আছে। আর এ কিন্তু এখনো স্বীকার করে নাই, এ তো এই জন্য ডাক্তার সামনে ঝেড়ে দিচ্ছে, বুঝেছেন তফাৎ? এখনো তাহলে ও কিন্তু বলতোই না, ওইভাবে বলতো না, ঠিক আছে। স্যার ঠিক আছে। হুম। তাহলে এই যে চারটে রুব্রিক দেখলাম, এই চারটে রুব্রিক মিলে আমাদের মেডিসিন কি আসছে? মেডিসিন আসছে ওপিয়াম। মেডিসিন কি আসছে? ওপিয়াম। দেখুন ওপিয়ামের দারুণ একটা শেড আজকে দিলাম। এবার আর একটা শেড দিচ্ছি, এটা কিন্তু ক্লিনিকে পেয়ে যাবেন। দেখেন, সেটা হচ্ছে কি, একটা রোগীর মাথা ব্যথা, আমার প্রচুর মাথা ব্যথা বলছে, আমার প্রচুর মাথা ব্যথা, কতদিন ধরে? 3 মাস ধরে। আচ্ছা, মাথা ব্যথা হলে কি করেন আপনি? আমরা তো জিজ্ঞেস করি, আমাদের কিন্তু অ্যাডাপ্টেশনটা দেখতেই হবে। মাথা ব্যথা যখন বেশি বাড়ে তখন আপনি কি করেন? তখন বলছে মাথা ব্যথা হলে কিছু করি না, চুপচাপ অপেক্ষা করি, দেখি কমে কিনা। আমি অনেকক্ষণ দেখি এমনিতে কমে কিনা, চুপ করে শুয়ে থাকি, বা ওই মাথায় একটা কিছু দিয়ে বেঁধে রাখি, হ্যাঁ, বা মাথা পানি দিয়ে ভিজাই, আমি দেখি কমে কিনা, এমনি কমে কিনা। যখন দেখি আর কোনো কিছুতে কমতেছে না, এতক্ষণ অপেক্ষা করার পরেও, তখন ঘরে যে ওষুধ আছে, মাথা ব্যথার ওষুধ, টপাটপ দুটো খেয়ে নিই। বলেন মেডিসিন কি হবে? রোগী বলছে যে আমি মাথা ব্যথা হলে কিছুই করি না, আমি ধৈর্য ধরে অপেক্ষা করি, কিন্তু যখন দেখি আর হচ্ছে না, তখন আমি ওষুধ খেতে বাধ্য হই, ওষুধ খেয়ে নিই। খুব সিম্পল, খুব সিম্পলি এটা আপনি ভাববেন যে সে এটা অপেক্ষা করছে ধৈর্য ধরে, অপেক্ষা করতে করতে যখন তার লিমিটটা ক্রস করে গেছে, তখন ভাবছে এখন যদি আমার না, এটা যদি আজ যদি আমি না থামাই এখন এই মুহূর্তে, এরপরে আরো বেশি বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আর কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না, বহুত হয়েছে বহুত, এখন থামাতে হবে। এখন না থামালে আরো খারাপ পরিণতি হতে পারে, বমি হতে পারে, হাসপাতালে যাওয়া লাগতে পারে। কারণ এতক্ষণ দেখেছি, এতক্ষণ যখন কমে নাই আর কমবেই না, বরং বাড়বে। এই স্টেজে এসে সে কিন্তু ওষুধ খেতে বাধ্য হয়। তাহলে এখানে আমরা কি রুব্রিক ধরবো? সেটা হচ্ছে কি, প্রথম দিকে সে কি ছিল? প্রথম দিকে ইনডিফারেন্স কমপ্লেইন ডাজ নট, সে কোনো কমপ্লেইন করে নাই। সে নিজেকে নিজেরও কমপ্লেন করে নেয়, নিজেকে নিজেকে কমপ্লেন করলে তো তার মাথায় দুটো ব্রেন আছে, একটা কাউন্সেলিং করে আর একটা হচ্ছে অ্যাকশন নেয়, যে না বসে থাকা ঠিক হচ্ছে না, তাহলে কি একটা ওষুধ খাবো? হ্যাঁ ঠিক আছে, ওষুধ খেয়ে নাও একটা, খেয়ে নিল একটা। নিজের ব্রেনকে নিজেও সে কমপ্লেন করে নাই। এটা হচ্ছে কন্টেন্ট লেভেলে ছিল, দেখছে, অপেক্ষা করছে, এরপর যখন তার লিমিট করে ক্রস করে গেছে, এখন ভাবছে যদি অপেক্ষা আরো বেশি করি তাহলে এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে। ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স অফ, যখন দেখবেন প্রথমে কোনো রোগী তার রোগের জন্য কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না, চুপচাপ আছে, কোনো ওষুধ খাচ্ছে না বা কোনো কিছুই করছে না, চুপচাপ শুয়ে আছে, দেখছে দেখি কমে কিনা, দেখি কমে কিনা, অপেক্ষা করছে। এরপর যখন দেখে যে না, 2-3 ঘন্টা পার হয়ে গেছে, কমবে না, তোমার কোনো লক্ষণ আমি দেখতেছি না, ঠিক আছে এবার আমি ওষুধ খাবো, না খেলে আর আমি এর থেকে আর
পরে যখন বাড়াবাড়ি হবে তখন আর কোনোভাবে নিয়ন্ত্রণের ভিতরে থাকবে না, তখন হচ্ছে সে লিমিটের বাইরে চিন্তা করে এবং ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স হবে, চলে যাবে। এই জন্য ওষুধটা খেয়ে নেবে। দিস ইজ অলসো ওপিয়াম। ওপিয়াম যখন দেখবেন যে দাঁতে ব্যথা, মাথা ব্যথা, এগুলো যদি হয়, পেটে ব্যথা, সবসময় ওপিয়াম 200 পর পর দুটো ডোজ দিবেন, আর একটা ডোজ রেখে দিবেন, আর একটা ডোজ রেখে দিবেন, ওইটা খাবে না। 15 মিনিট বা আধা ঘন্টা পর পর দুইটা ডোজ খাবে। তারপর যদি দেখেন অ্যাকিউট অনেক বেশি তীব্র, তাহলে কি করবেন, 15 মিনিট পর পর দুটো ডোজ খাওয়ার পরে দেখবেন কাজ শুরু হয়ে গেছে। যদি দেখেন যে দুইটা ডোজ খাওয়ার পরে অল্প অল্প কাজ হয়েছে, তাহলে তৃতীয় ডোজটাও খাবে। আর যদি দেখেন যে 2 নম্বর ডোজটা খাওয়ার পরে না, মোটামুটি 60% 70% কভার করে গেছে, আর তৃতীয় ডোজ খাবে না, দরকারই নেই। দেখবেন কিছুক্ষণের মধ্যে ঘুমায় গেছে। আর ঘুম যদি হয়ে যায়, বুঝবেন যে কাজ হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। তো এইভাবে কিন্তু আপনার একিউট কেসগুলোকে আপনার কিন্তু হ্যান্ডেল করতে হবে। আর স্যার অ্যাকিউট এখানে কেস যদি, মাইন্ড, স্যার এখানে মাইন্ড কি ধরলেন, একটা এই ভ্যাকেন্স? যে, হ্যাঁ, ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স, এক্সট্রাভ্যাগেন্স না, শুধু এক্সট্রাভ্যাগেন্সের মেডিসিন আছে অনেকগুলো, বেলেডোনা, এইগুলো দিয়ে অনেক কিছু আছে। কিন্তু শুধু ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স দিয়ে যখন ধরবেন, তখন একটাই সিঙ্গেল মেডিসিন, সেটা হচ্ছে ওপিয়াম। ফিয়ারটা কেন, এখানে ফিয়ারটা কেন, ফিয়ারটা হচ্ছে সে দেখতে, ভয় আমি বাড়াবাড়ি হয়ে যায় কিনা, ফিয়ার মানে কি আরো বাড়বে, ভয়, বাড়াবাড়ি হয়ে যায় কিনা, বেড়ে যায় কিনা? বাড়াবাড়ি, হ্যাঁ, সেটার ভয় এখন থেকে করছে যে এটা যদি বেশি বাড়াবাড়ি হয়, তখন আমার আহ, আর নিয়ন্ত্রণের কোনো পথ থাকবে না, শেষমেশ আমার বমি হবে, হাসপাতালে যেতে হবে। এই জন্য সে আগের থেকে ভয় পেয়ে ওষুধটা এই লিমিটের মধ্যে অ্যাট দা 11th আওয়ারে খেয়ে নিবে। মেয়েটা বুঝতে কি পাওয়ার পেরেছেন 200, মেয়েটাও কি 200 পাওয়ার? কোনটা, ওই যে মেয়েটা, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা 200 পাওয়ার। এবার একটু খেয়াল করেন, এই যে আমরা যে ওষুধের পটেন্সিটা বলি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনার মেডিসিন সিলেকশন ঠিক আছে, পটেন্সি ঠিক মতো না দিলে কিন্তু কাজ হবে না। ওই মেয়ের পিরিয়ড, যেটা পিরিয়ডের সমস্যার জন্য কিন্তু 200 একটা ডোজ মাত্র, ক্রনিক ডিজিজ হলে একটা ডোজ সিঙ্গেল। আর যদি একিউট হয়, তখন কিন্তু ওই রোগ সহজে ছেড়ে যেতে চায় না, ওইখানে কিন্তু রিপিটেড ডোজ লাগবে। এই জন্য ওই 200 পরপর দুটো দিবেন, আর একটা দিয়ে রাখবেন। যদি আধা ঘন্টার ভিতরে তেমন কোনো ইমপ্রুভ না হয়, দেখা যাচ্ছে 20%, 30% হলো, আর 70% হচ্ছে না, তখন ওই থার্ড ডোজটাও দিবেন, তাহলে দেখবেন কাজ শুরু হয়ে গেছে। আর কেউ কেউ আছে যে ফার্স্ট ডোজেই কাজ শুরু হয়ে গেছে, ফার্স্ট ডোজ দেওয়ার সাথে সাথেই ঘুম, আর ডেকে ঘুম থেকে তুলবেনই না, ঘুম থেকে ডেকে উঠে ওষুধ খাওয়াবেনই না, তাহলে কিন্তু কেস কেসিয়ে যাবে। এই যে শুরু ভালো হচ্ছে, এখানে কিন্তু আপনি আরেকটা ডোজ দিয়ে কিন্তু হল্ট করে দিলেন, বাধা দিয়ে দিলেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কেসটা ওই জায়গায় ধ্বংস হয়ে যেতে পারে। ওষুধ যখন কাজ করবে, আপনার এই জন্য ব্রেন সূক্ষ্ম দৃষ্টি নিয়ে কাজ করতে হবে। আপনি বুঝতে পারবেন সে ওয়েলবিং এর মধ্যে ঢুকলো কিনা। যখন দেখবেন যে ওয়েলবিং এ ঢুকছে, মানে কি, দেখবেন ঘুম পেয়ে গেছে, ঘুমায় গেলে আর ওষুধ দিবেনই না, ঘুম থেকে উঠলে শুধু প্লাসিবো। যতক্ষণ ঘুমাবে ডাকবেনই না, খাওয়ার সময় পার হয়ে গেলে ওকে ডাকবেন না, যদি পরের দিনও ঘুম থেকে ওঠে, পরের দিনই ডাকবেন, ও নিজেই উঠবে, তারপরে উঠাবেন। কিন্তু আপনি অবজার্ভ করবেন যে কখন ঘুম থেকে উঠলো, কিছু চায় টাই কিনা, আপনি ডাকবেন না, মনের ভুলেও না, তাহলে কিন্তু রোগী সুস্থ হবে না, মাঝপথে থামাই দিবেন তাকে। তো এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে একদম প্র্যাকটিক্যালি। তো বাই দা ওয়ে, আজকে আমরা ওপিয়ামে ঢুকবো। দেখুন, ওপিয়ামের দুটো পোলারিটি যাকে বলে, একটা হলো কন্টেন্ট লেভেল, আর একটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট লেভেল, এক্সট্রাভ্যাগেন্স। কন্টেন্ট কেন, হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে প্রথম দিকে সে কোনো অভিযোগই করবে না, তার কোনো কমপ্লেন নেই রোগ নিয়ে, তার রোগ নিয়ে কোনো কমপ্লেন থাকবে না, টোটালি স্যাটিসফাইড। এবং অবশেষে দেখবেন সে নিজে দেখবে যে না, এতদিন তো চিকিৎসা না নিয়ে ভুল হয়ে গেছে, এখন তো এটা করতে হবে, নাহলে তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাহলে তো আমার এই হতে পারে, ওই হতে পারে, এখনই আমি ডাক্তারের কাছে যাব, নিজে নিজে চলে আসবে। তখন হবে ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স। আর যদি সে নিজে না এসে অন্যরা যদি ওকে ধরে নিয়ে আসে, তাহলে কিন্তু ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স নেওয়া যাবে না। ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স আর কন্টেন্ট অ্যান্ড কোয়াইট, এই দুটো হচ্ছে নিজে নিজে পারসিভ বা উপলব্ধি করবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভালো একটা টিপস দিচ্ছি, দেখেন, মনে করেন একটা রোগী, ওই যে আপনি বললেন বেলেডোনা, একটা রোগী, তার জ্বর হয়েছে, জ্বর হলে এবার সে কি করলো, চুপচাপ আছে, ভাবছে এমনি কমে যায় কিনা, এমনি কমে যায় কিনা, ঠিক আছে। এবার কি করলো,
একদিন হয়ে গেল, এবার বেলেডোনা রোগীরা তো হালকা ফুলকা থাকতে চায়, ওই রোগ ব্যাধিতে এত কষ্ট ভোগ করতে চায় না। এবার সে কি করলো, পাশের দোকান থেকে একজনের দিয়ে নাপা কিনে আনলো 4-5টা, এবার নাপা খাওয়া শুরু করলো। একদিন কিন্তু দেখছে, দেখার পরে এবার পরের দিন থেকে কিন্তু ওষুধ খাওয়া শুরু করলো নাপা, 6 ঘন্টা পর পর একটা। ওই যে প্রথম দিন কন্টেন্ট লেভেল ছিল ওটা কিন্তু ভেঙে দিল, সে ওপিয়ামের গোড়া কিন্তু ভেঙে গেছে। কারণ কি, সে নিজে কিন্তু ওষুধ খাওয়া শুরু করলো, 2 দিন 3 দিন 4 দিন ওষুধ খেলো, জ্বর কমে আবার বাড়ে, কমে আর বাড়ে। তো এবার সে ভাবতেছে 3 দিন 4 দিন হয়ে গেল, এ আর ভালো লাগতেছে না, এরকম আর কতদিন চলবে, এরকম আর কতদিন চলবে। এই যে এর এই 4 দিন হয়ে গেল, যদি আরো যদি দিন চলে তাহলে তো আমার অফিস আদালত বন্ধ, কাজকর্ম বন্ধ, না এরকম করা যাবে না। এতদিন ইয়ে করলে আমার বেতনও কেটে দিবে। অতএব আমার যে ধৈর্যের লিমিট ক্রস করে যাচ্ছে, এটা করলে আমার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স। এটা কিন্তু ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স না। ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স হলে সে হসপিটালে ভর্তি হতে হবে, কিন্তু এটা কিন্তু তা না। এটা শুধু নিবেন হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স। তার মানে কি, যা ছিল এখন তার থেকে বেশি সময়টা পার করে গেছে, আরো পার করার ভয় তার মধ্যে দেখবেন সেইভাবে নেই, আরো পার করার ভয়টা ওরকম ভাবে নেই। শুধু বলবে যে না, 4 দিন 5 দিন হয়ে গেল, আর ভালো লাগতেছে না, আর কতদিন থাকবে। তাহলে এটি হলো লিমিট ক্রস করেছে, জাস্ট ক্রস করেছে। সে কিন্তু ওর ভাবতেছে না এরপরে যদি আরো 7-8 দিন হয় তাহলে হসপিটালে ভর্তি হওয়া লাগবে, এটা সেটা, এসব কিন্তু ওর ভিতরে তখনও আসে নাই। এটা কিন্তু বুঝতে হবে কোথায় শুধু এক্সট্রাভ্যাগেন্স নিব আর কোথায় ফিয়ার এক্সট্রাভ্যাগেন্সটা নিব, এটা ধরতে হবে। যদি আপনি ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স নেন তখন কিন্তু সিঙ্গেল ওপিয়াম যাবে, আর যদি শুধু এক্সট্রাভ্যাগেন্স নেবেন তাহলে কিন্তু ওখানে অনেকগুলো মেডিসিন আছে, তখন বেলেডোনা টোনা এটা সেটা দিয়ে অনেক কিছু আছে। তাহলে এক্ষেত্রে প্রথমেই যে একদিন ওষুধ খায়নি, পরের দিন সে ওষুধ কিনে খেলো, এখানে ওপিয়াম কেটে গেছে, এখানে কিন্তু ওপিয়াম কেটে গেল, কারণ সে কন্টেন্ট কোয়াইট, সে নিজেই ওষুধ খেয়ে কেটে দিচ্ছে। অতএব আর ওপিয়ামে ঢোকার কোনো চান্সই নেই। আর যেটা বললাম তার ভিতরে ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স ওইভাবে স্পষ্ট না, শুধু বলছে না এইভাবে আর বিছানায় শুয়ে থাকতে আমার আর ভালো লাগতেছে না, আর ভালো লাগতেছে না, ধুর কতদিন হয়ে গেল, ভালো লাগে। এই যে এক্সট্রাভ্যাগেন্স হয়েছে, এক্সট্রাভ্যাগেন্স হলেই দেখবেন তার ভিতরে একটা বিরক্তি এসে গেছে, ব্যাস হয়ে গেল। তাহলে ওপিয়ামের সুন্দর সুন্দর দুটো শেড আমরা শিখলাম। এবার আসুন আমরা ওপিয়ামের জার্নিতে ঢুকবো। ওপিয়ামের এবার ক্লাসিক্যাল কয়েকটা দিক এবার আপনারা লেখা শুরু করবেন, লেখেন। নাম্বার 1, অচেতন। 1 নাম্বার লেখেন, অচেতন এবং নির্বোধ। অচেতন কমা দিয়ে লেখেন নির্বোধ। আমরা মেটেরিয়া মেডিকাতে আমরা পড়েছি, অ্যালেনের বা এই ইসের আপনার কেন্টের লেকচার বইতে আমরা দেখেছি যে ওপিয়ামের রোগীরা হলো নির্বোধ, বলে নির্বোধ, নির্বোধ এবং অচেতন, মানে যখন অসুস্থ হয় অচেতন অবস্থায় পড়ে থাকে, বোকাশোকা বোকাশোকা এরকম মনে হয়। এই জন্য আমরা প্রথম পয়েন্টটা দিলাম অচেতন এবং নির্বোধ। ব্যথা 2 নম্বর লেখেন, ব্যথা বেদনাহীন রোগ, মানে ওর ভিতর যদি কোনো রোগ হয় ওইটাই সে কোনো ব্যথা যন্ত্রণা অনুভব করে না, এবং যেহেতু ব্যথা বেদনা অনুভব করে না, ওইটাতে থাকলেও সে অনুভব করে না, সোজা কথা, থাকলেও সে ওটা ওর মেন্টালে মানে মানে ব্রেনে সিগন্যাল আসে না, ওইভাবে ব্রেনের সিগন্যাল আসে না। এই জন্য সে ওইটার জন্য কোনো তাগিদ বোধ করে না যে আমার ডাক্তার কাছে যেতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়, যে ওপিয়ামের রোগীদের যে সমস্ত ব্যথা যন্ত্রণা সেটা তারা অনুভব করতে পারে না। 2 নম্বর। 3 নম্বর লেখেন, এদের চোখের দিকে তাকাবেন, চোখের দিকে তাকালে দেখবেন যে ঢুলু ঢুলু চোখ, ঢুলু ঢুলু চোখ, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, মানে চোখ অর্ধেক বন্ধ অর্ধেক খোলা। এই মানুষ ওই ইয়ে খায় না, নেশা করে না, ওপি, এই যে ওপিয়াম, ওপিয়াম মানে কি, আফিম থেকে তৈরি হয়।
আফিম, দেখুন এই ওপিয়াম নিয়ে একটু কথা তো না বললে নয়। এই আফিম কাদের জন্য প্রথম ইয়ে করা হয় জানেন? এই মেডিসিনটা কাদের জন্য প্রয়োগ করা হয়েছিল প্রথমে? এটা করা হয়েছিল হচ্ছে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের ময়দানে। যখন দেখবেন যুদ্ধ করতে করতে, তখন তো ওই প্রাচীনকালে যুদ্ধ হতো কিন্তু এই ঢাল তলোয়ার দিয়ে, ঘোড়ায় করে, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ, বা মাঠে সরাসরি ফিল্ড নিয়ে ঢাল তলোয়ার আর ওই ইয়ে দিয়ে তীর ধনুক এইসব দিয়ে যুদ্ধ হতো। তো দেখা যাচ্ছে ওই যুদ্ধে নামানোর আগে, আচ্ছা এবার এক দাদা আসছে, তো ওই যুদ্ধে নামানোর আগে ওই ট্রুপকে, মানে ওই সৈন্যদেরকে সবাইকে মানে আফিম খাওয়ানো হতো। আফিম যখন খাওয়াবেন আপনার শরীরে এনার্জি বেড়ে যাবে, এবং আপনার যে কষ্ট যন্ত্রণা এটা আপনি অনুভব করতে পারবেন না। দেখা গেল যুদ্ধ করতে গিয়ে আপনার এই তলোয়ারের কোপে আপনার হাত একটা কেটে গেছে, হাত নেই, একটা নেই, পুরো বাদ। তার ভিতরে আপনি আরেক হাত দিয়ে যুদ্ধ করে যাবেন, কারণ আপনার ফিলিংস নেই, আপনার কোনো ফিলিংস নাই, কষ্ট যন্ত্রণার কোনো অনুভূতি থাকবে না, সোজা কথা। এত বড় একটা মানে ঘটনা ঘটে গেল আপনার, এত বড় একটা মানে মর্মান্তিক একটা ব্যাপার যে আপনার একটা হাত কাটা পড়ে গেছে, একটা পা কাটা পড়ে গেছে, তারপরেও কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ায় যুদ্ধ করতেছেন তাদের সাথে। কি ভয়ঙ্কর ব্যাপার জানেন? ওই আফিম যখন খায় মানুষ, তখন সে তার হিতাহিত জ্ঞান থাকে না, ওকে যে কাজে লাগাবেন ও সেটা একেবারে মাথা দিয়ে ঠেলে নিয়ে যাবে। তার ভিতরে প্রচুর এনার্জি, তার ভিতরে প্রচুর শক্তি থাকে, বোধ জ্ঞান থাকে না, যে কাজের দায়িত্ব দিবেন সেটা সে কমপ্লিট করবে। যুদ্ধের সৈন্যদের সেই জন্য প্রাচীনকালে আফিম খাইয়ে তারপরে কিন্তু যুদ্ধের মাঠে পাঠানো হতো। হাত পা কেটে যাচ্ছে, ঠিক আছে, যুদ্ধ চলবে যতক্ষণ ব্লাড পুরোপুরি নিঃশেষ না হবে। অনেকে জখম হয়ে যাচ্ছে, ওকে ধরে নিয়ে তারপরে ব্যারাকে নিয়ে আসা হচ্ছে, সেখানে এসে তারপর ওকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রাতের পর দেখবেন, এরপরে দেখবেন যন্ত্রণা কাকে বলে। প্রথমে তো সে বুঝতে পারে নাই, কারণ অফিমের নেশা তো তখনও ছিল, এই জন্য সে উপলব্ধি করতে পারে নাই যে আমার শরীরে যন্ত্রণা কি, কষ্ট কি, হ্যাঁ, ব্যথা কি, বেদনা কি, সে কিন্তু উপলব্ধি করতে পারেনি, কারণ অফিম খেয়ে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই জন্য বলে যারা অফিমের নেশা করে, ওই নেশায় যখন মত্ত থাকে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ, আর যখন এই নেশাটা কেটে যায় তখন পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ। দিস ইজ দ্য জিস্ট অফ ওপিয়াম। ওপিয়ামের জিস্ট হচ্ছে এটা। যখন সে ওষুধটা খাবে, মানে মানে গ্রস লেভেলে, যেটা ক্রুড মেডিসিন আর কি, যখন প্রুভিং করা হয়েছিল তখন এটা দেখা হয়েছিল, যখন সে এই ওষুধটা খায় বা এই অফিম যখন খায় পৃথিবীর সব থেকে সুখী মানুষ, ওর থেকে সুখী আর নেই, একেবারে কন্টেন্ট, পুরো টোটালি স্যাটিসফাইড। ওই নেশা যখন কেটে যাচ্ছে পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ। একই জিনিসের মধ্যে দুইটা শেড, সব থেকে সুখী, সব থেকে দুঃখী। ঠিক আছে, এটি হচ্ছে আপনার ওপিয়ামের মূল মানে জিস্ট, বা ইয়ে বলে, কি বলে এটাকে, মূল মন্ত্র আর কি। তো দেখুন, ওপিয়ামের তাহলে জার্নি শুরু হয়ে হচ্ছে কন্টেন্ট থেকে, কন্টেন্ট লেভেল থেকে, আর কোথায় গিয়ে শেষ হয়ে যায়? শেষ হয়ে যায় এক্সট্রাভেগেন্স লেভেলে গিয়ে। কন্টেন্টটা কি? হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্ট হচ্ছে টোটালি স্যাটিসফাইড, আমার কোনো কমপ্লেন নেই, আমার যা থাকে আমার ভিতরে আছে, আমার এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আমি ভালো আছি, ঠিক আছে। কোমায় রোগী, কোমায় কোমায় চলে গেছে, কোনো রোগী আইসিইউতে কোমায় চলে গেছে, এবার নার্স এসে যদি জিজ্ঞেস করে স্যার কেমন আছে, মুচকি হাসি দিয়ে বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অথচ সে কোমায় আছে, তার ভিতরে সে ব্লিসফুল একটা হাসি দিয়ে বলবে না আমি ঠিক আছে। এটাকে বলে কন্টেন্ট, পুরো টোটালি স্যাটিসফাইড। আর এক্সট্রাভ্যাগেন্সটা কি? এক্সট্রাভ্যাগেন্স হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স হচ্ছে এক্সেস অফ এনিথিং বিয়ন্ড দ্য লিমিটস। এক্সেস অফ এনিথিং বিয়ন্ড দ্য লিমিট মানে কোনো কিছুর অতিরিক্ত যখন হয়ে যাবে, যেমন কিনা
অতিরিক্ত কি মনে করেন, আহ, একটা বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে স্পেশাল অতিথিদের জন্য কয়েকটা সোফার ব্যবস্থা থাকে। দেখা গেল 5টা 7টা সোফা আর বাকি সব চেয়ার। এবার পুরো একটা বিয়ে বাড়িতে দেখা গেলেন 5টা 7টা সোফা না, সোফা আনছে 50টা। এটা কি? এটা হলো প্রয়োজনের অতিরিক্ত। যখন অতিরিক্ত কোনো কিছু হয় সেটা হয়ে যায় এক্সট্রা ব্যাগেন্স, এটাও এক্সট্রা ব্যাগেন্স। প্রয়োজন নেই তারপরে বেশি। যেমন কিনা দেখেন, এই আপনার পকেটে মনে করেন 10,000 টাকা নিয়ে একটা হসপিটালে গেলেন বা একটা ক্লিনিকে গেলেন। আপনি হিসাব করে রাখছেন যে আমার এখানে যদি যায় সর্বোচ্চ সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা যাবে। 10,000-এর প্রশ্নই আসে না, কারণ আমি জানি এই টেস্ট গুলো করতে দিবে। এইবার হসপিটালে গিয়ে দেখলেন যে 10,000 তো নিয়ে গেছেন, এই টেস্ট সেই টেস্ট করতে দিতে গিয়ে আপনার 10,000 পুরো শেষ এবং আরো 2,000 টাকা লাগবে। এইবার তো আপনি আপনি কি সুস্থ থাকবেন? যে আমি কি হিসাব করছিলাম, আমি সব হিসাব নিকাশ করে আমি মানে একদম সব জায়গাতে গোছগাছ করে আমি 10,000 টাকা নিয়ে গেলাম, তাতেও হলো না। এটা কি? তার মানে কি আপনার ধৈর্যের যে লিমিট ছিল সেটা ক্রস হয়ে গেছে। আপনি তখন কি করবেন? নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ আর একটা রুব্রিক আছে, এগুলো পরে আমরা দেখতেছি। মানে যখন আপনার লিমিট ক্রস করে যাবে তখন কিন্তু আপনি এবার নয়েজ করা শুরু করবেন। কি ডাক্তার সাহেব ফাজলামি পাইছেন নাকি? 10,000 টাকার খালি টেস্ট করতে দিছেন, এরপরে তো ওষুধপত্র বাকি আছে। নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ, যখন আপনার লিমিট ক্রস করে যাবে তখন কিন্তু প্রতিবাদ শুরু করে দিবেন। এটার মধ্যে ওপিয়াম আছে। যাই হোক, এবার আমরা ওপিয়ামের যে ক্লাসিক্যাল দিকগুলো আছে সেগুলো এখন একটু তাড়াতাড়ি লিখবো, এরপরে আমরা মাইন্ড সেকশনে ঢুকে যাব। খুব মজার মেডিসিন এবং এর যে সমস্ত শেড আছে আপনি শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখি কতটুকু পারা যাচ্ছে, একটু দেখি। 4 নাম্বার দেখেন, নাক ডাকা স্বভাব, লিখে নেন। নাক ডাকা স্বভাব, শুলেই বা ঘুমালেই নাক ডাকে। ওপিয়ামের রুগীদের দেখবেন ক্লাসিক্যাল যারা আছে, নাক ডাকা সমস্যা, মারো ওপিয়াম, মেরে দিচ্ছে ওপিয়াম। ওপিয়াম মেরে দিয়ে কি হচ্ছে? 10টা রুগী যদি ওই নাক ডাকার আসে, 3টা ভালো হবে, 7টা ভালো হবে না। 3টা ভালো হবে, 7টা ভালো হবে না, একদম লিখে দিলাম। মেন্টাল আসল যদি ফিলিং যদি আপনি না নিতে পারেন, জীবনে ভালো হবে না। ওই ওপিয়ামে ওই ঝড়ে বক 3টেই মরবে 10টার মধ্যে, আর 7টা ভালো হবে না। মানুষ নাক ডাকে কখন, কি কারণে ডাকে? হ্যাঁ, ওপিয়ামের রোগীরা ডাকে হাজারো টেনশন থাকলেও সে ব্লিসফুল অবস্থায় ঘুমায়। এই জন্য বলে না যে সুখে নাক ডাকে মানুষ। ওর কোনো চিন্তা আছে, ঘুমালেই সঙ্গে সঙ্গে ঘুম আসে, নাক ডাকা শুরু করে দেয়। সবাই কি তাই? ওপিয়াম কি শুধু নাক ডাকে? যার নাকে সিস্ট হয়, পলিপাস হয়, রাতে যখন ঘুমাবে ওই নাকটা পুরো মাংসে ভরে যায়, তখন নিঃশ্বাস নেবে কিভাবে? অটোমেটিক ওই নাকের ভিতর থেকে অল্প একটু ফাঁকা প্যাসেজ থাকে, ওইখান থেকে বাতাস যখন যায় তখনই নাক ডাকে, আর সেই সাথে গালটা সামান্য ফাঁক হয়ে যায়। এটা হচ্ছে আপনার ন্যাজাল পলিপাসের কারণে হয়। এবং ন্যাজাল পলিপাসের মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে কোল্ড অ্যালার্জি। আপনার ব্লাডের আইজি লেভেল যখন হাই থাকে, নর্মাল রেঞ্জ কত? 70 থেকে 120, 130, তার উপরে যদি যায় বুঝবেন তার কোল্ড অ্যালার্জি হবেই হবে। কোল্ড অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে। তাহলে সবাইকে কি আপনি ওপিয়াম দেবেন এই নাক ডাকার জন্য? আগে দেখতে হবে আপনার যে এই যে রোগীটা আমি দেখতেছি আসলে ওপিয়ামের শেড আছে কিনা, সে এই রোগ নিয়ে তার ফিলিংসটা কি, তার অনুভূতিটা কি, সে তার চাওয়া কি। এটা যদি আপনি ধরতে পারেন তাহলে ওপিয়াম হয়তো পেতেও পারেন। আর যদি না পান তাহলে ওই আন্দাজে ওষুধ দিতে হবে, নাক ডাকা রোগী আসলে ওপিয়াম দিতে হবে। এই জন্য বলি যে আপনি শেখেন, না যদি জানেন শেখেন, আস্তে ধীরে শেখেন, আস্তে আস্তে শেখেন, কিন্তু আপনি একসময় পাক্কা একজন ডাক্তার হয়ে যান। এটা হচ্ছে আমার চাওয়া। আমার একজন ছাত্র এখান থেকে ভালো একটা ডাক্তার হলো, আমারও গর্ব। আপনি তো, আপনাকে স্যালুট জানাবো যে না, আপনি শুধু আমার গর্বের একজন ছাত্র না, একজন বন্ধু, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এলাকার জন্য একজন মানবদরদী বন্ধু। এর থেকে আর বড় গর্বের কিছু থাকতে পারে না।
একজন এলাকায় আজকে একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তার নেই, খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। শুধু বই পড়ে পড়ে মেটেরিয়া মেডিকা করে পড়ে ডাক্তারি করা সম্ভব? ইম্পসিবল, সম্ভবই না। আপনাকে যুগ উপযোগী স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে, কোথায় কি হচ্ছে, কোথায় সেমিনার হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, সবগুলো সম্পর্কে। সেদিন কাকে যেন একটা জিনিস একটা টিপস দিলাম, ছোট্ট একটা টিপস। এই টিপস কিন্তু আমরা বাইরে যাচ্ছি না, আমি বলছি। সেটা হলো কি, আমরা 5টা 6টা মেডিসিন পড়ে ফেলছি। যারা আজকে ক্লাসে নতুন আসছেন বা 2 দিন আগে আসছেন, তাদের জন্য এটা একটা মানে কি বলে, সিম্পল হ্যাক বলে, হ্যাকস আর কি। সেটা কি, মনে করেন আপনার ক্লিনিকে ছোট একটা বাচ্চা আসছে, মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের বয়স 10 দিন বয়স একটা বেবি নিয়ে আসছে। তার কি হয়েছে? জন্ডিস হয়েছে, জন্ডিস। এখন আপনার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসছে, আপনি এবার তাকে কি মেডিসিন দিবেন? ও বাচ্চা তো কিছু কথা বলতে পারে না, পায়খানা প্রস্রাব সবই ঠিক হচ্ছে। জন্ডিস হলে কি হয়? গাটা হলুদ হয়ে যায়, আপনি জানেন। মাঝে মাঝে গায়ে জ্বর থাকতে পারে, নাও থাকতে পারে। দিস ইজ দা মেন্টাল সিস্টেম, মানে কন্ডিশন। মেন্টাল কন্ডিশন তো আপনার এমনি দেখেই বাচ্চাটাকে অবজার্ভ করে বুঝতে হবে, আর কিছু কথা মায়ের কাছে বাবার কাছে শুনতে হবে। এখানে আপনি ইমোশন পাবেন না ওইটুক বাচ্চার মধ্যে, কিন্তু অবজার্ভ করে আপনি যেটুকু বুঝতে পারবেন সেটুকুই। আর বাকিটা আপনার ব্রেন। তাহলে এই যে একটা বাচ্চা সিজার হলো, 8 দিন 10 দিন পরে আপনার চেম্বারে আসলো কি করতে? জন্ডিসের একটা চিকিৎসা নিতে। আপনি তাকে কি মেডিসিন দিবেন, কি ধরবেন, কিভাবে কাজ করবেন বলেন দেখি, কে কি দেন আজকে আমি শুনবো। অজয় দা আপনি একটু পরে বলবেন, নির্মল দা বলেন আগে। আপনার কোনো প্রশ্ন যদি থাকে আপনি করেন, আমি উত্তর দিচ্ছি। বাচ্চা নিয়ে আর কিছু যদি জানতে চান, এটা কিন্তু কালকেও আপনার স্যার ক্লিনিকে বাচ্চা আসতে পারে। বাচ্চার মেন্টাল স্টেট তো মনে করে অবজারভেশন রুব্রিক যদি সামনের উপর পাওয়া যায়, বাচ্চা দিন হুম সব সময় কাঁদতেছে। আবার দেখা হুম যাচ্ছে অনেক বাচ্চা আছে, জিজ্ঞেস করতে হবে মাকে যে আপনার হুম বাচ্চা সারাদিন বা সারা রাত কি ধরনের বিরক্ত করে বা বিরক্ত করে কিনা শুনতে হবে মার কাছে। হুম 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 হুম, মার কাছে আচ্ছা। শুনে যে তথ্যটা আমরা পাবো সেখান থেকে হুম, রুব্রিক নিয়ে ওর সাথে পৌঁছাবে। আচ্ছা আমি বলি। এই বাচ্চাটা মনে করেন আমার কাছে যে বাচ্চাটা আসছে, আমি জিজ্ঞাসা করেছি ওর কি অসুবিধা, বলে ওর কোনো সমস্যা নেই, ওর কোনো সমস্যা নেই। ও খেলছে দুলছে, মাঝে খিদা লাগলে একটু কাঁদছে, দুধ দিলে ঠিক হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নেই। সমস্যা হলো জন্ডিস আর গায়ে একটু জ্বর। হ্যাঁ স্যার, এখন এখানে কি আমরা মেডিসিন? দুটো রুব্রিক নিতে পারি, ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট আর হিল্ড হুম, এমএলবি। এই দুটো হ্যাঁ রুব্রিক হেলড। দিয়ে যে রিভার্টার করলে যে মেডিসিন আসবে সেটা দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই দুটোতে কি মেডিসিন আসে জানেন? না আমি তো পাতাই নেই, ওটা তো পাতায় দেখতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর কেউ কিছু বলবেন? অজয় দা এবার আপনি বলতে পারেন, এখন তো স্যার আপনার মাথায়। আপনি তো কদিন আগে পড়াইছিলেন নবাগত শিশু জন্ডিস হলে কি হয় ভুলে গেছি তো। এর মধ্যে ভুলে আছে, গেছেন? এই 5টা মধ্যেই আছে। অবশ্যই আছে। সেটা কি আমি বলি। সেটা হচ্ছে, আপনি ছোট্ট একটা জিনিস খেয়াল করবেন। এখানে বাচ্চাটা কিভাবে হয়েছে, আমরা রোগের কজেশন খুঁজবো আগে। যে কোনো একটা রোগ যদি হয়, আগে কজেশন খুঁজবো। কজেশন যদি ঠিক মতো না পারি, হ্যাঁ কজেশনটা রাখবেন। আপনার প্রেজেন্ট অল্টার্ড মেন্টাল স্টেট এর সাথে আপনি কজেশনটাও নেবেন, কজেশনটা অনেক কাজে লাগে। এই বাচ্চাটা জন্ডিস হয়েছে জাস্ট জন্মের পরেই। খেয়াল রাখবেন, সিজার করা বাচ্চাদের জন্ডিস হবেই হবে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সিজার করা বাচ্চাদের 90% সিজারের বাচ্চাদের জন্ডিস হবেই, কোনো মিস নেই। নর্মাল ডেলিভারি বাচ্চাদের সিজার জন্ডিস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। শতকরা 20 জনও হবে না। আর যদি সিজার করেন 90% জন্ডিস হবে। তাহলে এখানে একটা রুব্রিক আপনাকে নিতে হবে, সেটা কি জানেন? ও দেখেন, ও যে ও যে পৃথিবীতে আসছে। অজয় দা মাইক্রোফোনটা বন্ধ জি। করেন, আপনার মাইকটা বন্ধ করেন, হ্যাঁ শব্দ আসতেছে। ও যে পৃথিবীতে আসলো, ওকে যে পৃথিবীতে আনা হলো, ও কি সঠিক পথে আসলো নাকি অন্য পথ ঘুরিয়ে আনা হলো? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। একটা মানুষ যখন ভূমিষ্ঠ হবে, স্বাভাবিকভাবে ন্যাচারালি, একেবারে ন্যাচারালি ওর জন্ম হবে যোনিপথ দিয়ে, যোনিপথে ও ভূমিষ্ঠ হবে। কিন্তু কি করা হলো? মায়ের কষ্ট হবে, মায়ের অনেক ব্যথা হবে, সইতে পারবে না। এই জন্য কি করলো? তাকে সিজার করে পেট কেটে ওখান থেকে
বের করে আনা হলো। এটা কি নর্মাল ভাবে হলো? হলো না। এটাকে কি বলে? একটা জানালা কাটা হলো, একটা ঘরের জানালা কেটে ওইখান থেকে ওকে বের করে দেওয়া হলো। মনে করেন আপনি একটা ঘরে আছেন, ঘরের দরজায় খিল দেওয়া থাকে না রাতে, বা ওই তালা দেওয়া থাকে, বা একটা সিটকেনি দেওয়া থাকে, একটা কিছু কিছু কিছুতে দেওয়া থাকে। আচ্ছা, এবার দেখা গেল ওই ঘরের দরজার সামনেই আগুন লেগেছে বা একটা অকারেন্স ঘটেছে। এবার আপনি মেইন দরজা দিয়ে বের হতে পারবেন না, বা বেরোলে সময় লাগবে। আপনি কি করবেন? তাড়াতাড়ি আপনার যে জানালা যদি একটু লুজ থাকে ওইখানে ধাক্কা ধুক্কা দিয়ে বের হয়ে চলে যাবেন। ওই পথে আপনি পালানোর চেষ্টা করবেন। যদি মেইন গেট দিয়ে যদি কোনো একদল ডাকাত আসে, দরজায় গুতাতে থাকে, এই দরজা খোলেন দরজা খোলেন, আপনি যদি দেখতে পারেন যে দরজা ওই ডাকাত আসছে, আপনি কিন্তু দরজার কাছেও যাবেন না। ওই বিপদ থেকে ভয় থেকে পালানোর জন্য আপনি পিছনের গ্রিল ভেঙে অথবা খুলে কৌশলে বের হয়ে যাবেন। যেখানে আপনার সাফারিং আছে, যেখানে আপনার ভয় আছে, সেই দিকে আপনি কখনো যাবেনই না। যেখানে আপনার কষ্ট আছে, যেখানে আপনার পেইন আছে, আপনি মূল দরজার কাছে তখন যাবেন না, আপনি ছোট্ট দরজা খুঁজবেন। এই সমস্যা বা বিপদ থেকে, সাফারিং থেকে বের হয়ে আসার জন্য। এই বাচ্চাটা, বেবিটা দেখেন, ও কিন্তু চাচ্ছে নর্মাল পথে আসতে, ওর মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে মা এবং বাবার। বলে না, কথায় বলে না, যে চুরি করে সে যেমন দোষী, যে সহযোগিতা করে সে আরো দোষী। এখানে যে বেবিটা, ও কিন্তু দোষী না, দোষী কিন্তু তার মা আবার বাবা, কারণ সিজার করে তাকে বের করে আনা হয়েছে। এবার কি হলো? দুজনকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি ওই পাদ দিয়ে আসছো, আর তোমাকে সহযোগিতা করেছে এই, মামলা কিন্তু দুজনের নামেই হবে। তাহলে এইখানে একটা মেটাফরি করতে বলছি, এখানে শিশুটা ও আসতে চায়নি, কিন্তু ওকে সহযোগিতা করা হয়েছে, এই জন্য সে ওই পথে এসেছে। আর ওই পথে এসে তো সে খুশি। আমার তো বেশি কষ্টও তো হয়নি, আমারও তো ধাক্কা ধক্কা সামলাতে হতো। সে বাইরে এসে তো খুশি যে আমার অনেক কষ্ট গুতাগুতি করে তারপরে বের হতে হবে। ব্যাস, আমাকে সহযোগিতা করলো, মনে মনে ধন্যবাদ দিল, কাকে? বাবাকে, মাকে। আর ওদিকে মাও খুশি, আমার কষ্ট কম হলো। তাহলে এই করতে গিয়ে, এই চুরি কাজটা করতে গিয়ে কি হলো? বাচ্চাটার একটা সাফারিং হয়ে গেল। কি সাফারিংটা হলো? জন্ডিস হলো। তাহলে এর পিছনের মূল কারণটা কি? অল্প সময়ে সাফারিং থেকে রক্ষা পাওয়ার প্রচেষ্টা। এই কারণে আজকে সে এই সমস্যায় ভুগছে। দেখুন, যখন দেখবেন এরকম যে কোনো একটা কাজে, আপনি মনে করেন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, আপনার কিন্তু আগে একটা হিসাব চলে আসবে যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে মিনিমাম আপনার পকেটে 5 থেকে 10 হাজার টাকা নিতে হবে। 5 থেকে 10 হাজার টাকা নিতে হবে। আপনি সিদ্ধান্ত নিলেন, না, আমি ওই দরজার কাছে যাবই না, ওইখানে আমি যাবই না, আমি যাব হোমিওপ্যাথির দরজায়, ছোট্ট দরজায়। ওই বড় দরজার কাছে যাব না, ওখানে গেলে খরচ বেশি। আমি ওর থেকে ছোট একটা জায়গায় যাব, ছোট্ট একটা জায়গায়, ওইখানে না গিয়ে এখানে যাব। এখানে গেলে আমার খরচ কম, এখানে আমার সাফারিংটা কম। সাফারিং কিন্তু শুধু রোগের সাফারিং না, আর্থিক সাফারিংও বলে। আপনি শুধু রোগের কষ্টকে সাফারিং ধরবেন না, সাফারিং বিভিন্ন দিকে হতে পারে। সেটা কি? সেটা আপনার আর্থিক কষ্ট হতে পারে, তারপর আপনার সময়ের অপচয়, এটাও একটা সাফারিং। তারপরে মেন্টাল যে একটা কত রকমের টেনশন, এগুলো এক সব বিভিন্ন দিকে সাফারিং এর কোনো লিমিট নাই। বহু দিক থেকে আপনার সাফারিং হতে পারে, আর্থিক হতে পারে, তারপরে শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। এইগুলো থেকে আপনি যখন দেখবেন যে ওইদিকে আমার যাওয়ার দরকার নেই, ওইদিকে গেলে অনেক ঝামেলা, অনেক সাফারিং, ওর থেকে আমি এখানে যাই, আমার ঝামেলা কম, এক্ষেত্রেও আপনি এই রুব্রিকটা ধরবেন। তাহলে সেই রুব্রিকটা কি? মাইন্ড এসকেপ অ্যাটেম্প্ট টু উইন্ডো ফ্রম, মাইন্ড এসকেপ অ্যাটেম্প্ট টু উইন্ডো ফ্রম দিয়ে দিচ্ছি, দেখেন। মাইন্ড এসকেপ, এসকেপ অ্যাটেম্প্ট টু উইন্ডো ফ্রম।
দিয়েছি মাইন্ড এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম। এখানে কয়েকটা মেডিসিন আছে। ব্রায়োনিয়া দেখবেন এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো বেশি করে। অ্যালোপ্যাথির কাছে গেলে এক গাদা টাকা খরচ, আমি হোমিওপ্যাথি খাবো, কি দরকার আছে খামাখা এতগুলো টাকা খরচ করার? তার মানে কি বড় দরজা দিয়ে না গিয়ে ছোট দরজা দিয়ে সে বের হয়ে গেল। শর্টকাট রাস্তা খোঁজে, সবসময় খেয়াল করবেন যারা শর্টকাট রাস্তা খোঁজে এই রুব্রিকটা আপনি ধরবেন। মাইন্ড এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম। এই ছোট বেবিটা ভূমিষ্ঠ হয়েছে ওই বড় দরজা গিয়ে না দিয়ে ছোট্ট করে ছোট্ট একটা দরজা দিয়ে আরামসে বের হয়ে গেছে, তার কোনো কষ্ট হয়নি, মায়েরও কষ্ট হয়নি। এই যে ছোটখাটো শর্টকাট যারা ব্যবহার করে এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম ধরবেন। এই বাচ্চাকে আপনি ব্রায়োনিয়া দিয়ে রাখবেন, 100% কাজ করবে। আমি তো তাই করি, কোনো প্রশ্নই নাই। জিজ্ঞেস করি যে বাচ্চাটা কি সমস্যা, জন্ডিস, আচ্ছা। তারপরে জিজ্ঞেস করতে পারেন পায়খানা কেমন, যদি বলে পায়খানা ঠিক আছে, ব্যাস সমস্যা নেই আমার। যদি বলে পায়খানা হচ্ছে না কষা, তাতেও সমস্যা নেই। আমার মেইন টার্গেট হচ্ছে এসকেপ অ্যাটেম্প টু উইন্ডো ফ্রম, ব্যাস দিয়ে দেবো। ব্রায়োনিয়া দিয়ে দেখবেন 3 দিনের মধ্যে জন্ডিস চলে গেছে, হয়ে গেছে। এটা কিন্তু টিপস বলে দিলাম। আর যদি সিজারের বাচ্চা না হয়, নর্মাল যদি হয়, তাহলে কিন্তু আপনাকে আরো কোয়ারিতে যেতে হবে, ঠিক আছে? স্যার আমার কাছে একটা বাচ্চা আইছিল সিজারের পরে ওরকম জন্ডিস 7 দিন পরে, হ্যাঁ। হুম আমি তার বাবার কাছ থেকে একটাই রুব্রিক পেয়েছিলাম, যে হুম। বাচ্চা সবসময় কোলে থাকতে চায় কিন্তু শোয়াই দিলে কান্না শুরু করে দেয়। আমি একটা রুব্রিক ও ধরছিলাম, বুঝতে পারছি, এডিট আপনি বিজার যে টু বি জিঙ্কাম, ক্যারিড লেট ডাউন উইল নট বি, একটা রুব্রিক ধরে জিঙ্কামবেট, অ্যাসিড বেনজোইকাম দিয়েছিলাম। ওই সেরে গেছিল। অ্যাসিডেন্স, হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওখানে তো পেয়েই গেছেন আপনি। হুম, এইভাবে কিন্তু ধরতে হবে, ঠিক আছে? আপনি যখন অন্যদিকে না পাবেন তখন আপনি এই রুব্রিকটা দিয়ে সরাসরি ঢুকে যাবেন, ঠিক আছে? আচ্ছা, দেখুন, আহ, এই যে আমরা যে কয়েকটা পয়েন্ট বললাম, আহ, শরীরের যে কোনো স্থানে খুব পেইন বা যন্ত্রণা, কিন্তু সেটা নিয়ে তার অনুভূতি জিরো। কাদের? ওপিয়ামের রোগীদের। আরেকটা পয়েন্ট লিখবেন, দুর্দান্ত দুর্দান্ত কোষ্ঠকাঠিন্য, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে লেখেন। দুর্দান্ত কোষ্ঠকাঠিন্য, মল বের হতে চায় না, একেবারে বলের মতো গোল গোল হয়, মল বলের মতো গোল গোল হয়, আঙুল দিয়ে অনেক সময় টেনে বের করতে হয়। এটা কিন্তু বুড়াদের হয়, গুড়াদেরও হয়, মানে কি বড়দেরও হয়, বেবিদেরও হয়, ছোটদেরও হয়, আমি দেখেছি। এমন মানে কোষ্ঠকাঠিন্য যে মলগুলো পুরো গোল গোল বলের মতো হয়, এবং ওটা নর্মালি বের হতে চায় না। কারণ ও যে প্রেসার দিবে, মানে কোদ দিয়ে পায়খানা করবে, ও সে কোতও দিতে পারে না, ওর সে জোরই আসবে না। কোদ দিতে হলে তো একটা জোর দিতে হবে, সে জোরও দিতে পারবে না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু শিশুদেরও হয়, বড়দেরও হয়। ওরা বলবে দেখেন এমন কোষ্ঠকাঠিন্য ডাক্তারবাবু, 3 দিন 4 দিন পরে তারপর আঙুল দিয়ে বের করা লাগে। তখন এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে ওপিএম হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি ওপিএম ধরে ধরে আবার ওই ধরনের প্রশ্নগুলো করবেন না, ওর মতো আপনি বলতে দিবেন, ওর মতো ওকে যাইতে দিবেন, ওকে টেনে ধরবেন না। আপনি মানে কুসংস্কারে যেন আটকে না যান যে ওইটা পাইছি বলে আমি ওপিএমের মধ্যে তাকে ঘিরে রাখার চেষ্টা করব না, ওইভাবে কোশ্চেন করবেন না। ও ওর মতো যাক যাক, আপনি শুধু শুনতে থাকবেন। দেখেন ওপিএমের কয়েকটা সেট যদি, কয়েকটা সিমটম যদি আপনি ধরে ফেলতে পারেন, তাহলে ওপিএমই দিয়ে দিবেন। এরপরে পয়েন্টটা লেখেন, ভয় পেয়ে, ভয় পাইয়া বা ভয় পেয়ে রোগের আবির্ভাব। ভয় পেয়ে রোগের আবির্ভাব, মনে করেন এই যে রাতের বেলায় কোনো বাঁশবাগানের নিচ দিয়ে গেল, বা একটা কলা গাছের নিচ দিয়ে গেল, কলা গাছের শুকনো পাতা নড়ে উঠলো, এই যে ভয় পেল, ভয় পেয়ে পরের দিন থেকে জ্বর, ভয় পেয়ে পরের দিন থেকে জ্বর। ভয় পেয়ে যদি কোনো রোগের আবির্ভাব ঘটে, সেক্ষেত্রে ওপিয়াম চিন্তা করবেন। এটা তো গেল একটা। আবার দেখেন, ভয় পেয়ে অনেক মানুষের বলে, ওটা কি এপিলেপসি বলে, মানে তর্কা রোগ বলে এপিলেপসি, ঠিক আছে?
এই এপিলেপসি যখন হবে তখন দেখবেন ওই যে খিঁচুনি থেকে থেকে একদিন পর 2 দিন পর পর খিঁচুনি হয়, এবং এটা কিন্তু আপনাকে এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জানতে হবে, কবে থেকে হলো, কি কারণে হলো, আপনারা একটু বলেন। তখন বলবে যে ওর এই সমস্যাটা শুরু হলো 2 মাস যাবত, এবং ওর আগে শুনলাম ও নাকি ভয় পেয়েছিল। সেই ভয়ের থেকে একদিন জ্বর হলো, ওই জ্বর ভালো হয়ে যাওয়ার পর থেকে এখন খিঁচুনি শুরু হয়েছে। আপনার কিন্তু কজেশন ওখানেই, কজেশনটা কিন্তু কখনো অ্যাভয়েড করবেন না, কজেশনের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, কজেশনটাকে আগে ধরবেন। দেখেন যারা ক্লাসিক্যাল ডাক্তারি করেন, খুব অভিজ্ঞ যারা, তারা কিন্তু কজেশনটাকে আগে নেয়। আর আমরা কি করি, আমরা কিন্তু প্রেজেন্ট মেন্টাল স্টেটটা নিই, সাথে আবার পজিশনটাকেও ধরি, এর সাথে কিন্তু পজিশনের একটা কানেকশন আমরা পাই। তো যখন দেখবেন যে আমরা মেন্টাল যে ফিলিং গুলো, প্রেজেন্ট পারসিস প্রিডমিনেটিং যে মেন্টাল স্টেট গুলো যদি আমরা হুবহু যদি ভালোভাবে আমাদের মন মতো না হয়, তখন কিন্তু আমরা পজিশন থেকেও অনেক সময় কেসটাকে উঠাই ফেলি, কেসটাকে আমরা মানে সঠিকভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো দেখুন, ভয় পেয়ে যদি তর্কা হয়, ভালো করে শুনবেন। এবার ওই যে রোগী, ওই রোগীর কাছে জিজ্ঞেস করবেন যে তোমার যখন এই সমস্যাটা হয়, তুমি যখন এই যে মাঝে মাঝে এই যে সেন্সলেস হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও, তো ওই সময় আগ মুহূর্তে কি ভাবো বা আগ মুহূর্তে তোমার কি হয় একটু বলতে পারবা? তখন দেখবেন বলবে যে যখন আমি এই চিন্তাটা আমার মাথায় আসে যে ওই যে আমার সামনে ভূত আসলো, আমি এই ভূতের মতো কি যেন একটা দেখছিলাম বাঁশবাগানে, তখনই আমি আর কিছু বলতে পারি না। তার মানে ওইটা মাথায় আসলেই তখন সে কনভালশনের মধ্যে চলে যায়। তার মানে কি, ওই যে যে ভয় পেয়েছিল, ওই ভয়টা কিন্তু তার মনের মধ্যে সবসময় একেবারে ছাপ হয়ে বসে আছে, এবং ওইটা যখনই চিন্তা করতেছে তখনই কিন্তু কনভালশন শুরু হয়ে যাচ্ছে। এপিলেপসি বলে যেটা, ওটা খিঁচুনি আর কি। ওইটা তার মন থেকে মুছতে পারছে না, ওই ভয়টা তার মধ্যে রয়ে গেছে, এবং এই কারণে কিন্তু এই রোগটার সূচনা তার শরীরে প্রথমে। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই কজেশনটা ধরতে পারেন যে ভয়ের থেকে এটা হয়েছে, তখন কিন্তু এটার কথা আপনি চিন্তা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু ওপিয়ামের ভয় যেটা বললাম। আবার দেখেন, কিছু কিছু সময় দেখবেন এরকম ভয় পাচ্ছে, ঠিক আছে, একটু আলাদাভাবে যাচ্ছি, ভয় পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওই ভয় পাওয়ার পর সে একেবারে চোখ টোক একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ফ্যাল করে তাকিয়ে আছে, যেদিকে তাকায় সেদিকে তাকিয়ে আছে, কি ভাবে, এটি কিন্তু আবার আরেক মেডিসিনের শেড চলে আসবে। তখন কিন্তু আরেক মেডিসিনের শেড আসবে, সেটা হচ্ছে অ্যাকোনাইট। আমি বলে দিলাম, অ্যাকোনাইট যখন পড়াবো তখন আমরা বলবো। তো এই যে দেখেন, ওপিয়ামের ভয়টা সবসময় মানে তার মাথার মধ্যে থাকে। এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রাইট রিমেইন ফ্রাইট ইফ দা ফিয়ার অফ দ্য ফ্রাইট, এরকম একটা রুব্রিক আছে। তা আমরা যখন মেন্টাল স্টেজ যাব তখন আমরা এটা ধরবো। আগে আমরা ক্লাসিক্যালটা বলছি, এই জন্য ক্লাসিক্যাল গুলো আগে সাজায়নি, যখন মেন্টালে যাবো এগুলো কিন্তু আছে। যখন দেখবেন ওই কোনো একটা জায়গা যদি ভয় পায়, পরে কিন্তু সে ওই জায়গা দিয়ে যেতেই পারে না, এত ভয় লাগে, ওই রাস্তা দিয়ে সে দিনের বেলাও যাবে না। ওটাকে বলে এংজাইটি, ফ্রাইট রিমেইন এংজাইটি ইফ দা ফ্রাইট অফ দ্য ফ্রাইট, এরকম কি যেন একটা আছে। ওটা আমরা পরে আমরা করব, আমার একটু একটু মনে আছে, বড় বড় রুব্রিক তো। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, তো এই যে আমরা ওপিয়ামের যে জিনিসটা দেখলাম, ছোট্ট আরেকটা কেস বলছি ওপিয়ামের, আপনি কালকেও ক্লিনিকে পেয়ে যেতে পারেন। দেখুন, ভালো করে শুনবেন। তো একটা বাচ্চা, দেখুন, একটা বাচ্চা, ওর মা হচ্ছে একটা সরকারি হসপিটালের নার্সের সুপারভাইজার। তার মানে বুঝছেন তো, একটা বড় বড় সড়ো মাপের একজন সুপারভাইজার। কোথা? এই সৌরধি হসপিটালে। তো এখন মেয়ের হচ্ছে জ্বর, কত, 103-104, মাঝে মাঝে নাকি 5 উঠে যাচ্ছে। তো নার্স, ওরা কি করে, ওরা তো ওদের মতো ডাক্তারদের কাছ থেকে ফ্রি প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাওয়াচ্ছে। 6 দিন 7 দিন হয়ে গেছে, জ্বর কমে না, আরো বাড়ে। তো যাই হোক, আনা হলো,
আমার ক্লিনিকে আসলো। তো আসলে এবার দেখলাম বাচ্চাটাকে নিয়ে যখন বসলো, ও এই করে নেমে গেল, মায়ের কোল থেকে নেমে গেল। মা বাবা দুইজনই আসছে। ওর বাবা মনে হয় পাইলট, আচ্ছা যাই হোক, নেমে গেল। নেমে গিয়ে এইবার রবিং করা শুরু করলো। এই কোনায় দৌড়, ওই কোনায় দৌড়, এসে আমার এইটা ধরতেছে, এটা ধরছে, ওটা ধরছে, এই আছে, পাশে চকলেট রাখা আছে, চকলেট ধরতেছে, ধরে আবার রেখে দিচ্ছে, খাচ্ছে না। কি ব্যাপার, ছুটাছুটি দৌড়াদৌড়ি। তার যে জ্বর তা দেখলে কেউ বুঝতে পারবে না। তার যে জ্বর তা দেখলে বোঝার কোনো উপায় নেই, অথচ গায়ে তখনও 104। এই রোগীকে আপনি কি ওষুধ দিবেন? এই রোগীকে আপনি কি ওষুধ দিবেন বলেন? বেলাডোনা। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। নির্মল দা বলেন, আমরা এক দাদার কোশ্চেনের অ্যান্সার পেলাম, এবার আপনি বলেন। তারপর শান্তনুদা আছেন, আপনারা তো অভিজ্ঞ ডাক্তার, দেখি এই বাচ্চাকে কি ওষুধ দেওয়া যাবে, কি রুব্রিক ধরতে হবে? স্যার বাচ্চা তো মনে করেন হাই স্পিডের বাচ্চা, ওর তো মনে করেন হেলদোল্লাই সুন্দরভাবে খেলাধুলা প্লেফুল বাচ্চা। হুম। হুম এবং টাচিং ইমপ্লিট্রোচ আছে, এভরিথিং, প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখতেছে। হুম আচ্ছা, স্পাইসিলি তাহলে দেয়া যায় স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শান্তনুদা আছেন নাকি? শান্তনুদা শুনছেন? হ্যাঁ স্যার, শুনছি স্যার। হ্যাঁ বলেন। স্যার, এই হ্যাঁ, ল্যাকেসিস দেওয়া যেতে পারে। সিটিং অ্যাভারশন ল্যাকোসিস টু কেন? হুম সিটিং অ্যাভারশন টু সিট। তো এই বাচ্চাটা দেখেন, হুম এই বাচ্চাটা যে খেলছে, দৌড়াচ্ছে, কিন্তু আপনি কিন্তু অবজারভেশন করতে হবে ওর মুখের দিকে, চোখের দিকে। ওর চোখ দুটো কিন্তু একটু ডাল ডাল ছিল, কিন্তু শরীরে কোনো এনার্জির অভাব ছিল না। চোখ দুটো একটু ডাল লুকিং ফেস, কিন্তু তার কাজকর্ম সব হাই স্পিডেড। ঠিক আছে, তাহলে এইখানে আপনি কি নেবেন? তার ভিতরে একরকম, বাইরে আরেক রকম। এই ধরনের কেস কিন্তু আপনি পাবেন। অ্যাফেক্টেশন। না, ছোট বাচ্চারা অ্যাফেক্টেশন করে না, একটু বয়স্ক না হলে অ্যাফেক্টেশন করে না ওরা। তাহলে দেখেন আমি বলি, আমাদের সময় হয়ে গেছে। এখানে বিষয়টা হলো যে বাচ্চাটা যে অবস্থানে, খেয়াল করবেন, আপনার সিক কন্ডিশনে যে পজিশনে থাকার কথা, যে অবস্থায় থাকার কথা, সেই অবস্থায় না থেকে আপনি যদি তার উল্টো অবস্থানে থাকেন, তখন একটা রুব্রিক নেবেন, মাইন্ড হাই স্পিরিটেড। এটা ধরে রাখবেন। যখন যে কন্ডিশনে আপনার থাকার কথা, যে সিচুয়েশনে, সেই কন্ডিশনে না থেকে আপনি যদি তার উল্টা কন্ডিশনে থাকেন, তখন আপনি নেবেন হাই স্পিরিটেড। এই যে একটা, আর একটা হচ্ছে সিঙ্গেল একটা রুব্রিক আছে, মাইন্ড ভিভেশিয়াস হিট ডিউরিং। রুব্রিকটা লিখে দিচ্ছি, মাইন্ড মাইন্ড ভিভেশিয়াস। ভিভেশিয়াস হিট ডিউরিং, মাইন্ড ভিভেশিয়াস হিট ডিউরিং, ব্যাস দিয়ে দিয়েছি। দেখেন এই জ্বরের মধ্যেও সে ভিভেশিয়াস মানে কি, পুরো প্রাণবন্ত, ছুটাছুটি, খেলা খেলি, এটা সেটা যা আসা সবই করতেছে, কিন্তু চোখ দুটো ডাল, কিন্তু তার শরীরে অ্যাক্টিভিটির অভাব নেই, এনার্জির অভাব নেই। এটাকে বলে ভিভেশিয়াস। চেয়ারফুল না, কিন্তু ভিভেশিয়াস। চেয়ারফুলে আপনার ভালো লাগবে দেখতে, সে হাসি খুশি কথা বলবে, এটা করবে সেটা করবে। এ কিন্তু সেরকম না, এ শুধু অ্যাক্টিভিটি করতেছে, দেখাচ্ছে আমার শরীরে কত এনার্জি, আমি ছুটাছুটি দৌড়াদৌড়ি এটা সেটা করতেছি। সে কিন্তু হাসতেছে না, খেলতেছে না, তা কিন্তু না। হাসি খুশি যদি মুখে থাকে, কথা বলে সুন্দর সুন্দর করে, তখন কিন্তু আমরা নিব ওই যেটা বললাম ওটাই। ঠিক আছে, চেয়ারফুলনেস। আর এটা হলো ভিভেশিয়াস হিট ডিউরিং, সিঙ্গেল রুব্রিক, ওপিয়াম। এই বাচ্চাকে ওপিয়াম 1M 2 ডোজ দেওয়া হয়েছিল, আধা ঘন্টার মধ্যে ঘাম দর দর করে শুরু। আর একটা ওপিয়ামের কেস পরের দিন বলবো, মাথা নষ্ট হয়ে যাবে যদি আপনি দেখেন। 107 ডিগ্রি জ্বর ছিল, 107 ডিগ্রি, খিঁচুনি হয়ে গেছিল অলরেডি,
তাকেও বাঁচানো হয়েছে। 107 ডিগ্রি আপনি বোঝেন কি? সামনের মা দাঁড়িয়ে আছে, মাকে চিনতে পারতেছে না, বাড়ির মানুষ কান্না শুরু করে দিছে। জাস্ট অবজারভেশনে ওকে মেডিসিন সিলেকশন করা হয়েছিল। পরের দিন সেটা বলবো। যাই হোক, তো আজকে এই ছিল আমাদের ক্লাস। আগামী ক্লাস হবে আমাদের বৃহস্পতিবার 9:30টায়। সবার আমন্ত্রণ রইল। আর এই গ্রুপে যারা আসেন নাই, সবাই লেট করে আসছেন, আপনারা ভিডিওটা দেখে আপনারা নোটগুলো করে ফেলবেন, আর আমি একটু সামারি লিখে দিব কালকে। তো সবাই ভালো থাকুন। স্যার ওপিএম হ্যাঁ। কত দিলেন বাচ্চাটা, কত দিলেন পাওয়ারটা ওপিএম? অনেম 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 ওয়ান এক ডোজ? না, 3টে ডোজ, 2টো ডোজ দিছি, আর একটা ডোজ লাগে নাই। ওকে। সর্দি, কাশি, জ্বর এগুলো একই ডিজিজ, এগুলোতে আপনি এক ডোজে যাবে না, এগুলো পরপর 3টে বানায় রাখবেন, 2টো দিবেন আর একটা অপেক্ষা করবেন। 2টোতে যদি হয়ে যায় ছেড়ে দিবেন, আর তার থার্ড ডোজ দিবেন না। আর যদি ক্রনিক হয়, মনে করেন আসিল নিয়ে আসলো, টিউমার নিয়ে আসলো, বা অন্য কোনো সমস্যা নিয়ে আসলো, ঠিক আছে, নাকে পলিপাস, একটা ডোজ দিবেন 200-এর। ঠিক আছে, ও শিখাই দেবো, আস্তে আস্তে সব পেরে যাবেন। আগে শিখতে হবে আমাদের, তারপরে অ্যাপ্লিকেশনে যেতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ ঠিক সন্ধ্যা। আছে।